ক্লাস 9-10 পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় ভৌত রাশি এবং পরিমাপ অধ্যায় থেকে ঢাকা বোর্ড 2024 সালে আসা এই সৃজনশীলটার সলিউশন করব। দেখো এখানে আমাদের উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপকের আলোকে আমরা সবগুলা প্রশ্নের সলিউশন করব। ক খ ঘ ঘ সবগুলার সলিউশন আমরা করব। তার আগে বলে নেই, এই সৃজনশীলটা ভালো করে বোঝার জন্য তোমাদেরকে খাতা এবং কলম নিয়ে আসতে হবে, নোট করে রাখতে হবে, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। চলো আমরা সৃজনশীলে ঢুকে পড়ি। তাহলে ফার্স্টে আমরা কি শিখবো বলো, ক নাম্বার প্রশ্নটা শিখে ফেলি। দেখো ক নাম্বার প্রশ্নটা কি বলছে, তেজস্ক্রিয়তা কি। তাহলে তেজস্ক্রিয়তার জাস্ট এই সংজ্ঞাটা তোমরা একটু মুখস্থ করে ফেলো। সংজ্ঞাটা কি দেখো, কোনো মৌল থেকে স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় কণা বা রশ্মি নির্গমনের ঘটনাকে কি বলা হয়, তেজস্ক্রিয়তা বলা হয়। একটু নোট করে রাখো তাহলেই হয়ে যাবে। এখন চলো আমরা খ নাম্বার প্রশ্নে চলে যাই। খ নাম্বারটা একটু বোঝার প্রশ্ন, বুঝতে হবে। এখন চলো আমরা খ নাম্বার প্রশ্নের সলিউশন করি। খ নাম্বার কি বলছে, ওজন একটি লব্ধ রাশি ব্যাখ্যা করো। এর জন্য ফার্স্টে তোমাকে যে বিষয়টা বুঝতে হবে তা হলো লব্ধ রাশি কি। যে সকল রাশি স্বাধীন এবং নিরপেক্ষ নয় এবং অন্য রাশির উপর নির্ভর করে তাদেরকেই বলা হয় লব্ধ রাশি। এখন ওজন যে লব্ধ রাশি, এটি আমরা প্রমাণ করে দেখি। দেখো কিভাবে আমরা এটা প্রমাণ করতে পারি। তাহলে উত্তর দেখো, ওজন সমান আমরা লিখতে পারি হলো ভর গুণন ত্বরণ। কি বলো, ভর গুণন ত্বরণ। দেখো ভর হচ্ছে মৌলিক রাশি, ভর কি রাশি, মৌলিক রাশি, এটাকে আর ভাঙা যাবে না। তাহলে এখন আসো, তাহলে ভরটাকে ভরই রেখে দেই, কিন্তু ত্বরণকে যদি আমরা ভেঙে লিখি তাহলে ত্বরণ সমান লেখা যায় বেগ বাই সময়। কি সময় বলো, বেগ বাই সময়। পরের লাইনে দেখো ভর তো ভরই, আবার এই বেগ সমান আমরা লিখতে পারি সরণ বাই সময়, সরণ বাই সময়। দেখো আরেকটা সময় কিন্তু আগে থেকেই ছিল, কারণ এই ব্যাগ যখন আমরা ভাঙছি তখন সরণ বাই সময় লিখছি। তাহলে এই সময়টা কোন জায়গায় গেল, এই যে এই জায়গায় গেল। তাহলে দেখো এখন সবগুলো মৌলিক, ভর সরণ সময় সবগুলো মৌলিক, সুতরাং আমরা কি বলতে পারি বলো, সুতরাং ওজন একটা কি রাশি বলো, ওজন একটি লব্ধ রাশি। এইটুকু লিখে দিলেই হবে, ওজন একটা কি রাশি বলো, লব্ধ রাশি। এখন আমরা ঘ নাম্বার প্রশ্নের সলিউশনে চলে যাই। দেখো ঘ নাম্বারে কি বলছে, দেখো ঘ নাম্বারে বলছে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের আলোকে আমাদের যে উত্তরটা করতে হবে, তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো এইখানে আমাদের একটা তার দেওয়া আছে, এই যে তার দেওয়া আছে, এই তারটার আমরা কি করব বলো, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করব। এর জন্য ফার্স্ট তোমার প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, এটা একটু বোঝার চেষ্টা করো। এটা হলো এ সমান পাই আর স্কোয়ার। এটাকে আমরা এভাবেও লিখতে পারি, যেহেতু আরটা কি বলো, আর সমান কি লিখতে পারি বলো তো, ডি বাই টু। ডি বাই কি বলো, টু, কারণ আরটা হলো ব্যাসার্ধ আর ডিটা হলো ব্যাস, ব্যাসের অর্ধেককে কি বলা হয়, ব্যাসার্ধ বলা হয়। তার মানে আর সমান কি লিখতে পারি, ডি বাই টু। তাহলে পাই পাই লেখো, আর এর জায়গায় কি লেখো বলো, ডি বাই টু। তাহলে দেখো আমাদের মূল সূত্রটা কি পাওয়া যায়, পাই ডি স্কোয়ার বাই কি বলো 4। তার মানে আমাদের এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হলো পাই আর স্কোয়ার বা পাই ডি স্কোয়ার বাই 4, বা এটাকে এইভাবে লিখতে পারো 1/4 পাই ডি স্কোয়ার। তাহলে এখন দেখো এটা যদি আমরা সলিউশন করতে চাই তাহলে আমাদের কি লাগে, দেখো কি লাগে এটা ভালো করে বোঝার চেষ্টা করো। এখনকার যে মিশন, সেই মিশনটা হলো আমাদের ডি লাগবে, ডি। ডিটা কি বলো, ব্যাস, তারের ব্যাস। এখন এই তারের ব্যাস বের করারও একটা সূত্র আছে, সেই সূত্রটা কি দেখো। এখন ডি আমরা কিভাবে বের করতে পারি, ডি বের করার যে সূত্র ওটা হলো, আচ্ছা আমি ক্যাপিটাল লেটারে ডি দা লিখলাম, এই ডিটাই ক্যাপিটাল ডি দা লিখলাম। ডি সমান হলো তোমার এল প্লাস সি গুণন এল সি। খুব ভালো করে বোঝো, দেখো আমি যদি ডি বের করতে চাই আমার লাগবে এল, আর সি হলো বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, আর এল সি হলো লঘিষ্ঠ গণন। দেখি আমরা আমাদের এই উদ্দীপকের মধ্যে এই তথ্যগুলো আমরা বের করতে পারি কিনা। দেখো উদ্দীপকের মধ্যে কি বলছে, দেখো এলটা কোথায় বলছে, দেখো এল বলছে একটি স্ক্রু গজের লঘিষ্ঠ ধ্রুবক, লঘিষ্ঠ ধ্রুবক দেখো এল সির মান অলরেডি দেওয়া আছে। তাহলে আমরা লঘিষ্ঠ গণনকে কি দ্বারা প্রকাশ করি, এল সি। এল সির মান কত বলো, 0.01 মিলিমিটার, 0.01 মিলিমিটার। এটা তুমি লিখে ফেলো।
এরপর দেখি আমরা কি লিখছে, এই স্ক্রুগজ ব্যবহার করে একটি সুষম তারের ব্যাস পরিমাপের ক্ষেত্রে রৈখিক স্কেল পাঠ ও বৃত্তাকার স্কেলের পাঠ যথাক্রমে। দেখো এই যে এলটাই হলো রৈখিক স্কেল পাঠ, এল কি বলো, রৈখিক স্কেল পাঠ। তাহলে আমরা এই এল এর মানটা দেখো অলরেডি দেওয়া আছে, দেখো তো এল এর রৈখিক স্কেল পাঠ কত দেওয়া আছে, রৈখিক স্কেল পাঠ দেওয়া আছে 3 মিলিমিটার, 3 মিলিমিটার। এখন দেখো এই সি হলো বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, দেখো লেখা আছে বৃত্তাকার স্কেলের পাঠ, বৃত্তাকার স্কেলের পাঠ কত বলো 65। যে লাইনটা ভালো করে পড়ো তাহলেই দেখবা এটা হলো রৈখিক স্কেল পাঠ, এটা হলো বৃত্তাকার স্কেল পাঠ। তাহলে সির মান কত বলো 65। এখন একটা জিনিস লক্ষ্য করো, দেখো এগুলো সবগুলোর একক কিন্তু আমাদের মিলিমিটারে দেওয়া আছে, এটাও মিলিমিটার এটাও মিলিমিটার, তাহলে আমাদের এগুলার পরিবর্তন করার দরকার নাই। যদি একটা সেন্টিমিটার দেওয়া থাকতো বা একটা মিলিমিটার আর একটা সেন্টিমিটার দেওয়া থাকতো তাহলে কিন্তু আমাদের একই এককে নিয়ে আসতে হইতো, এটা একটু মাথায় রাখবা। যেহেতু এই অঙ্কের ক্ষেত্রে দুটাই মিলিমিটার, এর জন্য আমরা এখানে কোনো পরিবর্তন করব না। এখন আসো জাস্ট আমরা মানগুলা বসাই দিই, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। দেখো এখানে লক্ষ্য করো, এল এর মান কত বলো তো 3, প্লাস সির মান কত বলো 65, আর এলসি কত বলো 0.01 বা 3 প্লাস, দেখো এটাতে যদি এটাকে গুণ করো তাহলে হবে 0.65, তাহলে কি মান পাইলাম 3.65। আর যেহেতু এগুলো একক মিলিমিটার, তার মানে আমরা মিলিমিটারে অলরেডি এই ব্যাসটা পেয়ে গেলাম। এখন আসো আমরা এই যে সূত্র, এই সূত্রটা লিখে আমরা অঙ্কটা ফিনিশিং দিয়ে দেব। তাহলে আমরা যেন এ সমান কি লিখলাম বলো তো, এ সমান লিখছি কি, এ সমান লিখছি হলো 1/4 পাই ডি স্কোয়ার, এই যে সূত্রটা। এখন আসো 1/4 পায়ের মান কত বলো তো 3.1416, আর ডির মান কত বলো, এই যে ডির মান অলরেডি পাইছি 3.65। এটাকে জাস্ট কি করে দিব, এই যে এখানে স্কোয়ার আছে স্কোয়ার করে দাও। তাহলে দেখি আমরা এটা ক্যালকুলেশন করলে কি হয়, 3.1416 3.65 স্কোয়ার ভাগ হলো 4। তাহলে দেখো আমরা টোটাল যে অ্যান্সার পাই 10.4634। দেখো এই যে প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল, এটা একক কি হবে বলো, মিলিমিটার স্কোয়ার হবে। কি হবে, মিলিমিটার স্কোয়ার। কেন, কারণ দেখো আমরা সবগুলো একক কিন্তু মিলিমিটারে বসাইছি, এর জন্য এটা একক কি বলো, মিলিমিটার স্কোয়ার। এটাই হলো গ নম্বর প্রশ্নের উত্তর। তবে এইখানে জাস্ট অ্যান্সারটা লিখে দাও, তাহলে আমরা এই ঘ নম্বর প্রশ্নের উত্তরটা অলরেডি আমরা পেয়ে গেছি, উত্তরটা অলরেডি কি বলো পেয়ে গেছি। এবং সর্বশেষ যে অ্যান্সার, ওই অ্যান্সারটা হলো এটা। দেখো সর্বশেষ যে অ্যান্সার, এটাই হলো আমাদের অ্যান্সার। এটা অলরেডি আমরা দেখো এই অ্যান্সারটা অলরেডি আমরা পেয়ে গেছি। এখন চলো এই ঘ নাম্বার প্রশ্নে কি বলছে, দেখো এই ঘ নাম্বারে বলছে তারটির এক প্রান্তে যদি আমরা 15 কেজি ভর ঝুলিয়ে দিলে এর দৈর্ঘ্য প্রসারণ কি পরিমাণ হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। দেখো এখানে আমাদের যে একটা তার ছিল, এই তারটার মধ্যে যদি আমরা মনে করি এটা একটা তার, এই তারের মধ্যে যদি আমরা 15 কেজি ভর ঝুলাই দিই, কত কেজি বলো 15 কেজি ভর ঝুলাই দিই, তাহলে দেখো তারটার দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে, এটাই আমাদের বের করতে হবে। তাহলে আমরা যদি 15 কেজি ভর এই তারের মধ্যে ঝুলিয়ে দেই, তাহলে দেখো তারটা কিন্তু দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি করবে। কোন বরাবর, দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি করবে। তাহলে আমাদের কোন সূত্রটা ফলো করতে হবে এটা বোঝার চেষ্টা করো। তাহলে আমাদের এই সূত্রটা ফলো করতে হবে। সূত্রটা হলো দেখো T/A, এটা হলো পীড়নের সূত্র, সমান হলো y ইন্টু L মাইনাস L0/L0। এই সূত্রটা আমাদের ফলো করতে হবে। এখানে দেখো এই যে L মাইনাস L0, এটাই হলো দৈর্ঘ্য বৃদ্ধি। আমরা মূলত L মাইনাস L0টাই বের করব, এটা দ্বারা দৈর্ঘ্য বৃদ্ধি বোঝায়, আর L0 দ্বারা বোঝায় আদি দৈর্ঘ্য, আর ইন্ডিভিজুয়াল শুধু L দ্বারা বোঝায় শেষ দৈর্ঘ্য। তাহলে মূলত আমরা L মাইনাস L0 এটা বের করব। তাহলে যদি আমরা এটা বের করতে চাই, তাহলে দেখো তো এটাকে আমরা কি করতে পারি। তোমরা একটা কথা মাথায় রাখবা, ফিজিক্সে কোনো ম্যাথ করতে গেলে যার মানটা বের করতে হবে তাকে সবসময় আগে বাম পাশে নিয়ে আসবা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা। আর যারা এই পর্যন্ত ক্লাসটা দেখলা,
তার একটা বুড়ো আঙ্গুল মেরে দাও। এতক্ষণ ক্লাস দেখলা, একটু সাপোর্ট করতে হবে না নাকি বলো? আর ক্লাসটা কেমন লাগতেছে একটু কমেন্টে লাগাও, বুঝছো তো? আর কোনো সৃজনশীল সমস্যা থাকলে ওটাও কমেন্টে জানাও, ওটাও ইনশাল্লাহ তোমাদেরকে ফ্রিতেই করে দেওয়া হবে। আর আমি সুয়েল স্যার কিন্তু কোনো পণ্ডিতের জন্য ক্লাস নেই না। যারা একটু কম বোঝো তাদেরকে ধীরে ধীরে ভেঙে ভেঙে বোঝানোই আমার কাজ। আমি কোনো বিজ্ঞাপনও দিই না, ভর্তি অন লাগবো, এটা করান লাগবো, এটা করান লাগবো, এগুলোর মধ্যে আমি নাই। জাস্ট আমার মূল কাজটা হলো তোমাকে বোঝানো। যারা কম বোঝো, মূলত যারা একটু দুর্বল স্টুডেন্ট, কম বোঝো, তাদের ভেঙে ভেঙে ধীরে ধীরে অঙ্ক করাই। এর জন্য পণ্ডিত ভাইয়েরা তোমরা ক্লাস দেখার কোনো দরকার নাই। যারা একটু ভাইয়া একটু কম বোঝো, নিজের ফিজিক্স শেখার আগ্রহ আছে, তারা ক্লাসটা দেখতে পারো। যা হোক, অনেক লেকচার দিয়ে ফেলাইছি, কিছু মনে করো না। আবার হাসা কথা কই, আর আমি হাসা কথা বেশি কই, কিছু মনে করো না। এই জন্য গায়ে, অনেকের গায়ে লাগলেও আমার কিছু করার নাই, বুঝছনি? তাহলে লক্ষ্য করো, আমার মূলত এল মাইনাস এল নট বের করতে হবে। এর জন্য বা লেখো, বা এইটুকু এই পাশে নিয়ে আসো, ওয়াই ইন্টু এল মাইনাস এল নট বাই কি বলো, টোটাল এল নট সমান কি হবে বলো, এটাই পাশে দিয়ে দিলাম, টি বাই এ। তাহলে বলো তো, দেখো সে আমাদের মূলত এল মাইনাস এল নট বের করতে হবে না। এই পাশে ওয়াই গুণ আছে না, দুম দ্বারা কোমরা লাগিয়ে দাও, দেখো কি হয়, এল বিয়োগ এল নট সমান কি হবে বলো, গুণ যদি থাকে ওই পাশে গেলে ভাগ হয়, তাহলে টি আর এর সাথে কি হয়ে যাবে বলো, ওয়াই হয়ে যাবে। তাহলে মূলত আমি আর রাখবো হলো এল মাইনাস এল নট। তাহলে দেখো আরেকটু ছক্কা লাগাই, দেখো এল বিয়োগ এল নট সমান আমরা কি লিখতে পারি বলো তো, টি বাই এ ওয়াই গুণন হচ্ছে, দেখো এই এল নট নিচে ছিল না, ওই পাশে গেলে কি হবে বলো, গুণ হয়ে যাবে। এখন আসো, আমি যাকে বের করবো তাকে দেখো বামে নিয়ে আসছি অলরেডি, মানে এটার মানটা আমরা বের করব। তাহলে দেখো এইগুলার মান আমার লাগবে। এখন দেখো এইগুলার মান আমরা দেখি কিভাবে দেওয়া আছে, দেখো আমরা একটু দেখে আসি। তার আগে আরেকটু সেটিং করে নেই সূত্রটা, দেখো এই যে এখানে যে টি দেখতেছো, টি হলো টান বল। টির মান যেহেতু অঙ্কের ডাকে সরাসরি দেওয়া নাই, অঙ্কের ডাকে দেখো ভর দেওয়া আছে, এর জন্য টি সমান আমরা এম জি লিখে ফেলবো। কি লিখে ফেলবো বলো, এম জি। এ এই থাকবে, ওয়াই ওয়াই থাকবে, আর এল নট তো থাকবেই। এখন আসো এগুলো আমরা ফাইন্ড আউট করে নিয়ে আসি উপর থেকে, দেখি আমাদের এইগুলোর জন্য। দেখো এম আছে কত, এম এর মানটা আমরা জানি। আচ্ছা তারপরে তোমাদের একটু দেখাই নিয়ে আসি কোনটার মান কি। দেখো এই যে দেখো এখানে বলা আছে তারটির দৈর্ঘ্য ও ইয়ং এর গুণাঙ্ক যথাক্রমে। তারটির দেখো দৈর্ঘ্য দেওয়া আছে, যেটা এই যে দেখো তারটির দৈর্ঘ্য দেওয়া আছে কত বলো, 10 মিটার। এটা হলো আদি দৈর্ঘ্য, এটা হলো এল নট, একটু পরে লিখবো এল নটের জায়গায় 10 মিটার। আর দেখো 200 গিগাবে স্কেল দেওয়া আছে না, এটা হলো ইয়ং মডুলাস। কি গুণাঙ্ক, ইয়ং এর গুণাঙ্ক। ইয়ং এর গুণাঙ্কের মধ্যে 200 গিগাবে স্কেল দেওয়া আছে। এখন গিগা চিহ্নটা আমাদের উঠাইতে হবে। এটা কিভাবে উঠাইতে হয় একটু পরে যখন আমরা ওই জায়গায় লিখবো তখন বোঝাবো। দেখো তাহলে এল নট ওয়াই অলরেডি তোমাদের দেখে ফেলাইছি। আর এই যে দেখো অঙ্কের ডাকের মধ্যে 15 কেজি আছে, কত কেজি বলো, 15 কেজি। তাহলে আমরা এই মানগুলো আবার এখানে একটু লিখি, তারপরে আবার আমরা অঙ্ক করি। তাহলে দেখো আমাদের এম, এম কত বলো তো, 15 কেজি। জি কত বলো, জি তো তোমরা জানো 9.8, এককটা দিও কিন্তু, মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ একটু ভালো করে দিই, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপর দেখো এ, এ হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। দেখো আমরা ঘ নাম্বার কিন্তু এর মান অলরেডি বের করছি। এই যে দেখো এই যেটাই হলো এর মান 10.4634, 10.4634। এটা কার মান বলো, এটা হলো তোমার এর মান। এই যে এর মান আমরা ঘ নাম্বারে করছি, এর মান 10 কত বলো, 10.4634 মিলিমিটার স্কোয়ার। আর কি লাগে আমার বলো তো, আর লাগবে হচ্ছে ওয়াই। ওয়াই তো তোমরা দেখছো, এই ওয়াই কত বলো, 200 গিগাবে স্কেল দেওয়া আছে অঙ্কের ডাকে। দেখো এই যে গিগাটা আমরা উঠাই দেই, গিগা যদি উঠাও তাহলে 10 পাওয়ার 9 দা গুণ করে নেবো, তাহলে গিগার পরিবর্তে 10 পাওয়ার 9 আর হলো প্যাসকেল। আর কি বলো, প্যাসকেল। এখানে একটু ঝামেলা হয়ে গেছে, সেই ঝামেলাটাকে একটু বোঝার চেষ্টা করো। দেখো আমাদের এল নট কত বলো, এল নটটাকে কিন্তু আমাদের এল নট দেওয়া আছে, এল নট কত বলো, 10 মিটার। আরেকটা জিনিস বোঝার চেষ্টা করো, দেখো এই কেজি এসআই এককে, মিটার পার সেকেন্ড স্কোয়ার এসআই একক,
কিন্তু মিলিমিটার স্কোয়ার এটা কিন্তু এসআই একক না। এর জন্য আমাদের এই মিলিমিটার স্কোয়ারটাকে আমরা জাস্ট মিটার স্কোয়ারে রূপান্তর করব। এর জন্য কিভাবে করতে হয় দেখো, এর মানটা লেখো আরেকবার, 10.4634 গুণন হলো 10⁻⁻6। তাহলে তুমি মিলিমিটার স্কোয়ারের জায়গায় কি দিতে পারবা, মিটার স্কোয়ার। এখন আসো দেখো সবগুলা মান অলরেডি আমরা পাই গেছি, আমি খালি ধুমধারাক্কা বসামো। দেখো এম এর মান কত বলো তো, এম এর মান হলো 15। এরপর দেখো জির মান কত বলো, 9.8। এরপর দেখো এর মান কত, এর মান দেখো এই যে এটা বসাও, যেহেতু এটা না এটা বসাইতে হবে। দেখো 10.4634 গুণন 10⁻⁻6। আর দেখো আমার কি লাগে, ওয়াই লাগে। ওয়াই এর মান কত বলো তো, ওয়াই এর মান হলো যেটা 200 গুণন 10⁻9 প্যাসকেল। আর এম এর মান হলো 15, জির মান 9.8। আর যে এল নটের মানটা আমরা উপরে লিখে দিলাম, এল নটের মান কত বলো 10। তাহলে এটাকে জাস্ট আমরা সলিউশন করে ফেলি, দেখো কি হয়। দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেটর দ্বারা ক্যালকুলেশন করি তাহলে যে মান পাই 0.000702 দেখো এটা কিন্তু আমরা মিটার এককে অ্যান্সার পাইছি। কোন এককে বলো, মিটার এককে। এটাকে যদি আমরা মিলিমিটার এককে নিতে চাই তাহলে জাস্ট এই যে মিটার এককে যে অ্যান্সারটা পাইছো এটাকে কি করবা, জাস্ট 1000 দ্বারা গুণ দিবা। কত দ্বারা বলো, 1000 দ্বারা গুণ দিলে আমরা মিলিমিটার এককে অ্যান্সারটা পাবো। তাহলে আমাদের যে অ্যান্সার আসে তা হলো 0.7024 মিলিমিটার। এটাই হলো অ্যান্সার। এটাই কি বলো, এটাই হলো আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি। দৈর্ঘ্য বৃদ্ধি এল মাইনাস এল নট সমান কত বলো, 0.7024 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে যদি আমরা এই তারটার উপরে 15 কেজি বর ঝুলাইয়া দিই, তাহলে এত মিলিমিটার দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে। এইটুকু দিয়ে দিলেই তোমাদের অ্যান্সার হয়ে গেল। তবে অ্যান্সার একটু এদিক সেদিক হতে পারে, যেমন কারো 0.72 বা 75ও আসতে পারে, তবে 7টা কিন্তু এটা একটু ফিক্সড যেহেতু আসছে, তাহলে এটাই অ্যান্সার। এটার সামান্য এদিক সেদিক হতে পারে দশমিকের পরে। তো ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্টে জানাও। আর যদি ক্লাস 9 এবং 10-এর ফিজিক্সের প্রথম অধ্যায় ভৌত রাশি এবং পরিমাপ, এই অধ্যায় থেকে ঢাকা বোর্ড 2023 সালে যে সৃজনশীলটা আসছিল এটার সলিউশন করব। দেখো এখানে উদ্দীপক দেওয়া আছে, এখানে দুটো উদ্দীপক দেওয়া আছে। এই উদ্দীপকগুলোর আলোকে আমরা এই প্রশ্নগুলোর উত্তর করব। ফার্স্টে দেখো আমরা এই ক নাম্বার প্রশ্নের উত্তরটা করে ফেলি, স্ক্রু গজের পিচ কাকে বলে। দেখো স্ক্রু গজের পিচটা হলো, একটু খাতা কলম নিয়ে নোট করে ফেলো, তাহলে তোমার সৃজনশীলটা এখনই কমপ্লিট হয়ে যাবে। স্ক্রু গজের বৃত্তাকার স্কেলটি একবার ঘোরালে এটি রৈখিক স্কেল বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে স্ক্রুয়ের কি বলা হয় বলো, পিচ বলা হয়। একটু নোট করে ফেলো। এরপর চলো আমরা খ নাম্বার প্রশ্নে চলে যাই। এখন চলো আমরা এই খ নাম্বার প্রশ্নের সলিউশন করি। খ নাম্বার কি বলছে দেখো, কোনো রাশির পরিমাণ প্রকাশ করতে এককের প্রয়োজন হয় কেন? উত্তর, কোনো কিছু পরিমাণ করা হয় কোনো স্ট্যান্ডার্ড বা আদর্শ পরিমাণের সাপেক্ষে, এখানে এটা কমা হবে, যার সাথে তুলনা করে পরিমাপ করা যায়। এই আদর্শ পরিমাণই হলো পরিমাপের একক। তো এই সংজ্ঞাটা দিয়ে দিবা, তারপর একটু বেসিক বোঝার চেষ্টা করো। যেমন তোমরা জানো দৈর্ঘ্যের একক হলো কি বলো, দৈর্ঘ্যের একক হলো মিটার, তারপর হলো তোমার সময়ের একক কি বলো সেকেন্ড, বরের একক কি বলো কেজি। তো আমরা যদি একটা নির্দিষ্ট ডিস্টেন্স মনে করো, এই ডিস্টেন্সটা আমরা পরিমাপ করতে চাই মিটার স্কেলের সাহায্যে, তাহলে দেখো আমাদের অবশ্যই একটা একক লাগবে। কেন একক লাগবে? কারণ এখানে কতটুকু ডিস্টেন্স এটা প্রকাশ করার জন্য আমি মনে করলাম এখানে 1 মিটার ডিস্টেন্স। কত মিটার? 1 মিটার। দেখো আপনি কিন্তু এককটা এসে যাচ্ছে। আবার তো যখন তুমি কোনো দোকানে যেয়ে বলো আমাকে 5 কেজি চাউল দেন, 2 কেজি ডাউল দেন, তাহলে দেখো অটোমেটিক্যালি কিন্তু আমাদের এককগুলার প্রয়োজন হয়। সুতরাং আমাদের জীবনে চলার জন্য এককের প্রয়োজনীয়তা অপরিসীম। এই সংজ্ঞাটা লিখে এখানকার কয়েকটা কথা লিখে দিবে, তাই হয়ে যাবে। এখন আসো, এখন দেখো এই ঘ নাম্বার প্রশ্নের সলিউশন করব। ঘ নাম্বারে কি বলা আছে দেখো, দৃশ্যকল্প একে বি দৈর্ঘ্য পরিমাপের প্রাপ্ত ভার্নিয়ার সমপাতন নির্ণয় করো। ভার্নিয়ার সমপাতন নির্ণয় করতে বলছে। এখন তুমি যদি ভার্নিয়ার সমপাতনটা নির্ণয় করতে চাও তাহলে তোমাকে মূল যে সূত্রটা আগে জানতে হবে, সেই সূত্রটাকে লিখে ফেলো। সেই সূত্রটা হলো এল সমান এম প্লাস বি গুণন বিসি। এখন বোঝার চেষ্টা করো এখানে কোনটাকে কি বোঝায়। দেখো এল হলো দণ্ডের বা তারের দৈর্ঘ্য। দেখো এখানে যে দৈর্ঘ্য দেওয়া আছে,
একটি দণ্ড বি এর দৈর্ঘ্য কত দেওয়া আছে 8.73, তার মানে দণ্ডের দৈর্ঘ্য এল সমান আমরা কি লিখবো বলো 8.73। দেখো কোন এককে দেওয়া আছে সেন্টিমিটার এককে দেওয়া আছে। এরপর লক্ষ্য করো এই যে এম হলো প্রধান স্কেল পার্ট, কি স্কেল পার্ট প্রধান স্কেল পার্ট, জায়গাটা দেওয়া আছে দেখো প্রধান স্কেল পার্ট 8.7, এম সমান 8.7 সেন্টিমিটার, দেখো সেন্টিমিটার এককে দেওয়া আছে। এরপর আসো আমাদের বি কি, বি হলো ভার্নিয়ার সমপাতন, যে ভার্নিয়ার সমপাতনটা তোমাকে অঙ্কেরটাকে বের করতে বলছে, তাহলে বি সমান কি লাগবে বলো হোয়াট, মানে এটা বের করতে হবে। এখন আসো আমরা যদি বি দেখো আমাদের এল আছে এম আছে, বি বের করতে হবে। এখন বিসিটাও আমাদেরকে একটু বের করে রাখতে হবে, না হলে অঙ্ক করা যাবে না। এখন আসো আমরা বিসি কিভাবে বের করি সেটাই দেখব। দেখো বিসি বের করার একটা সূত্র আছে, তা হলো এস বাই এন, কি বলো এস বাই এন, বিসি বের করার সূত্রটা কি বলো এস বাই এন। দেখো এটা আমরা কিভাবে বের করি, এন এসটা কি, এসটা হলো দেখো এই যে প্রধান স্কেলের 1/1 মান, প্রধান স্কেলের 1/1 মান কত বলো 1 মিলিমিটার, কত মিলিমিটার বলো প্রধান স্কেলের 1/1 মান হলো 1 মিলিমিটার, তার মানে এস এর মান হলো 1 মিলিমিটার, কি মিলিমিটার বলো 1 মিলিমিটার। আর দেখো এন হলো ভার্নিয়ারের ভাগ সংখ্যা, এখানে দেখো ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দেওয়া আছে 20, কত দেওয়া আছে বলো ভার্নিয়ারের ভাগ সংখ্যা দেওয়া আছে 20, তাহলে এখানে লিখে ফেলো 20, তাহলে এখন 0.05 আসবে। দেখো এখানে মিলিমিটার আছে, এর জন্য এখানে মিলিমিটার দিয়ে দাও। কিন্তু লক্ষ্য করো দৈর্ঘ্য দেওয়া আছে সেন্টিমিটার এককে, প্রধান স্কেল পাড়ও দেওয়া আছে সেন্টিমিটার এককে, তাহলে এটাকে যদি সেন্টিমিটার বানাও তাহলে 10 দিয়ে ভাগ দিতে হবে, 10 দিয়ে ভাগ দিলে কি হবে জাস্ট বাম পাশে একটা শূন্য বেড়ে যাবে, তাহলে এটা হয়ে গেল সেন্টিমিটার। এখন আসো আমরা মূল অঙ্কটা করে ফেলি, তাহলে আমাদের কি বের করতে হবে বলো বি বের করতে হবে, বি যেহেতু বের করতে হবে এটাকে বাম পাশে নিয়ে আসি। তাহলে দেখো তো আমরা এইভাবে লিখতে পারি না, লিখতে পারি কি না এম প্লাস বি গুণন বিসি সমান কি বলো এল, বা বি গুণন বিসি সমান কি লিখতে পারি বলো এল মাইনাস এম। তাহলে আমাকে বের করতে হবে কি বলো বি, তাহলে সমান লেখো এল মাইনাস এম বাই হলো বিসি। এখন জাস্ট মানগুলা বসাই দাও, এল এর মান কত বলো তো, এল এর মান হলো 8.73, বিয়োগ কি বলো এম, এম হলো প্রধান স্কেল পার্ট 8.7, আর এটাকে ভাগ দিবা বিসি, বিসি কত দেখো 0.005, এটাকে তুমি যদি সলিউশন করো ক্যালকুলেটরে নিয়ে তাহলে অ্যান্সার পাবা 6, তার মানে ভার্নিয়ার সমপাতনের মান হলো 6। এই হয়ে গেল আমাদের গ নাম্বার প্রশ্নের উত্তর অ্যান্সার। এখন দেখো এই ঘ নাম্বারে কি বলছে, দৃশ্যকল্প 2-এ পি এর আয়তন ও এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি তুলনা করো, আপেক্ষিক ত্রুটি বের করতে হবে। দেখো এখানে দৃশ্যকল্পে কি বলা আছে, একটি ঘনক আকৃতির বস্তু হলো পি, এর এক বাহুর পরিমাপকৃত দৈর্ঘ্য দেওয়া আছে কত বলো 5.5 সেন্টিমিটার, এবং আপেক্ষিক ত্রুটি কত দেওয়া আছে 7%। তো এই অঙ্কটার মধ্যে আমাদের কি কি করতে বলছে এটা ভালো করে বোঝো। বলছে পি এর আয়তন, পি এর কি বলো আয়তন, তাহলে দেখো আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে, ঘনকের আয়তন, ঘনকের আয়তন সমান আমরা কি লিখতে পারি বলো, ঘনকের আয়তন হলো এ কিউব, কি কিউব বলো এ কিউব। তাহলে আমাদের আগে ঘনকের আয়তন বের করতে হবে, ঘনকের আয়তন। এরপর এর এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপের আপেক্ষিক ত্রুটির তুলনা করতে বলছে। তাহলে প্রথমে আমাদের ঘনকের আয়তন পরিমাপে যে আমাদের ত্রুটিটা হবে ওইটা বের করতে হবে। দ্বিতীয়ত ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল কি বলো স্কোয়ার, এটার মান বের করতে হবে। এই দুটা মান বের করে আমরা এই দুটা মানের জাস্ট তুলনা করব। এর জন্য এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট, এই সূত্রটা একটু মুখস্থ করে ফেলো। আপেক্ষিক ত্রুটি সমান হলো চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপকৃত মান গুণন 100%। এখন আসো আমরা চূড়ান্ত ত্রুটি কিভাবে বের করে এটা আমরা আগে শিখি, তারপর আমরা মূল অঙ্কটা ফিনিশিং দিয়ে ফেলি। তাহলে চলো আমরা শুরু করে দিই অঙ্ক করা। তোমাদের ফার্স্টে কাজ কি দেখো, আমাদের অলরেডি কিন্তু এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 0.5 সেন্টিমিটার, তাহলে বাহুর দৈর্ঘ্য এর সমান আমরা লিখলাম হলো 5.5 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে দেখো যেহেতু আমাদের এক বাহুর দৈর্ঘ্য 5.5 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে আমরা ঘনকের আয়তন আমরা বের করে ফেলি। ঘনকের আয়তন, ঘনকের আয়তন সূত্র কি বলো এ কিউব। তাহলে দেখো জাস্ট 5.5 কিউব করে দাও, এটা যদি কিউব করো তাহলে কি হয় দেখো 5.5, এটা যদি কিউব করি তাহলে আমাদের যে মান আসে তা হলো 166.3
375 আর যেহেতু এটা সেন্টিমিটার দেওয়া আছে তাহলে কি হবে বলো সেন্টিমিটার কিউব। তাহলে আমাদের ঘনকের আয়তন আমরা কিন্তু অলরেডি বের করে ফেলছি। এখন আসো আমরা দেখি ত্রুটি কতটুকু দেওয়া আছে। দেখো এই অঙ্কে দেওয়া আছে ত্রুটি কত পার্সেন্ট, আপেক্ষিক ত্রুটি দেওয়া আছে 7%। এখন আসো এই 7% দিয়ে আমরা কাজ শুরু করে দিই। তাহলে আপেক্ষিক ত্রুটি দেওয়া আছে হলো, আপেক্ষিক ত্রুটি দেওয়া আছে কত বলো 7%। 7% মানেটা কি এটা ভালো করে বোঝার চেষ্টা করো। তার মানে আমরা বলতে পারি 100 সেন্টিমিটারে ত্রুটি হয় 7 সেন্টিমিটার। কত সেন্টিমিটার বলো 7 সেন্টিমিটার। কীভাবে লিখলাম, যেহেতু 7% লেখা আছে এর মানে এটা 100 সেন্টিমিটার ত্রুটি হবে কত পার্সেন্ট 7 সেন্টিমিটার। তাহলে বলো তো ঐকিক নিয়মে যদি আমরা করি 1 সেন্টিমিটারে ত্রুটি হয় কত বলো 7/100 সেন্টিমিটার। দেখো অলরেডি আমাদের একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত বলো 5.5 সেন্টিমিটার। তাহলে অতএব 5.5 সেন্টিমিটারে ত্রুটি হয় কত বলো 7 গুণন 5.5 বাই কত বলো 100 সেন্টিমিটার। তাহলে জাস্ট এটাকে ভাগ দিয়ে ফেলো দেখি কি হয়। 7 গুণন 5.5 ভাগ দিবা কত বলো 100 দ্বারা। তাহলে কি হলো বলো 0.385। দেখো অতএব আমরা কি লিখতে পারি, প্রকৃত দৈর্ঘ্য, প্রকৃত দৈর্ঘ্য সমান হবে দেখো 5.5 প্লাস মাইনাস হবে 0.385। আচ্ছা এটাকে আমরা ফার্স্টে যে কাজটা করবো একটু মনোযোগ দিয়ে শোনো, যে 5.5 থেকে আগে আমরা 0.385 বিয়োগ দিয়ে ফেলি। তাহলে 5.5 বিয়োগ, দেখো এটা থেকে যদি আমরা এটা বিয়োগ দিই তাহলে কি হয় 5.115। এরপর আসো যেহেতু এখানে প্লাস মাইনাস আছে তাহলে আমরা মাইনাসের কাজটা অলরেডি করে ফেলাম, এটা থেকে এটা মাইনাস করছি। এখন আমরা এটার সাথে এটা আবার প্লাস করব। তাহলে কি হয় বলো 5.5 যোগ হলো তোমার 0.385 থেকে 5.885, এটাকে সেন্টিমিটার দিয়ে দিতে পারো, এখানে সেন্টিমিটার দিয়ে দিতে পারো। তার মানে আমাদের প্রকৃত দৈর্ঘ্যটা হলো 5.5 থেকে যখন আমরা 0.385 বিয়োগ দিব তখন হবে 5.115 সেন্টিমিটার, আর যখন আমরা এটা প্লাস করব তখন হবে 5.885 সেন্টিমিটার। তার মানে প্রকৃত দৈর্ঘ্যটা এই দুটার মধ্যে সীমাবদ্ধ থাকবে। এখন আসলে আমরা এখানে কিন্তু দুটা দৈর্ঘ্য পেলাম, এটা হলো ছোট দৈর্ঘ্য আর এটা কি বলো বড় দৈর্ঘ্য। এখন ছোট দৈর্ঘ্যের জন্য আমরা আয়তনটা বের করে ফেলি, সমান কি বলো এ কিউব। তাহলে ছোট দৈর্ঘ্য কত বলো 5.115, এটার উপর জাস্ট কিউব করে দাও। এটার উপর কিউব করলে মান আসবে হলো 133.824 সেন্টিমিটার কিউব, এই মান আসবে। এখন আসো বড় দৈর্ঘ্যের জন্য আমরা ঘনকের আয়তন বের করে ফেলি। দেখো বড় দৈর্ঘ্য কত ছিল 5.885, এটার উপর জাস্ট কি করে দিবা কিউব করে দাও। তাহলে দেখি এটা কত হয় 5.885 পাওয়ার হলো 3 আসবে 203.8165 একক কী হবে বলো সেন্টিমিটার কিউব। এখন আসো আমরা বড় দৈর্ঘ্যের ছোট দৈর্ঘ্যের জন্য আমরা আয়তন পেয়ে গেছি, বড় দৈর্ঘ্যের জন্য আমরা ঘনকের আয়তন পেয়ে গেছি। দেখো চূড়ান্ত ত্রুটিটা কিভাবে বের করতে হয় এটা ভালো করে বোঝো। দেখো যখন ছোট আয়তনের জন্য চূড়ান্ত ত্রুটি তুমি বের করবা, চূড়ান্ত ত্রুটিটা খুব গুরুত্বপূর্ণ, এটা ভালো করে বুঝতে হবে তোমার। দেখো আমাদের প্রথমে যে আমরা যে দৈর্ঘ্যটা দেওয়া ছিল আমাদের, সেই দৈর্ঘ্য দিয়ে আমরা যে আয়তনটা লিখছি সেই আয়তনটা কত বলো 166.375, মানে 166.375, এটা আমাদের লাগবে। 166 কত বলো 375, এখানে লিখে ফেলো 166.375। এটা লেখার পর তুমি যে কাজটা করবা তা হলো এই যে ছোট আয়তন যারা পাইছো এটা বিয়োগ দিবা 133.824 আর ব্রেকেটে কি দিয়ে দিবা সেন্টিমিটার কিউব। তাহলে দাঁড়াও আমরা এটাকে থেকে বিয়োগ করি 166.375
375 বিয়োগ কি লিখবা বলো 133.824। তাহলে এখানে এটা বিয়োগ করলে আমরা যে মানটা পাই তা হলো তোমার 32.551 সেন্টিমিটার কিউব। এটা হলো ছোট আয়তনের জন্য চূড়ান্ত ত্রুটি। এখন আসো আমরা বড় আয়তনের জন্য চূড়ান্ত ত্রুটি আমরা লিখবো। বড় আয়তনের জন্য ত্রুটি আমি সংক্ষেপে লিখতেছি, তোমরা একটু বুঝে নিও। তাহলে বড় আয়তনের জন্য চূড়ান্ত ত্রুটি কিভাবে লিখবা দেখো, যে বড় আয়তন কত আইছে বলো 203, এটা কিন্তু আগে লিখতে হবে, না হলে কিন্তু হবে না। 8165 বিয়োগ ফার্স্টে যে আমরা আয়তনটা বের করেছিলাম ঘনকের আয়তন, তার জন্য কত ছিল 166.375, এখানে কি দিবা বলো সেন্টিমিটার কিউব। তাহলে দেখো এটা বিয়োগ করলে কত হয় 203.8165 বিয়োগ কত বলো 166.375, এটা আসতেছে হলো 37.4415 সেন্টিমিটার কিউব। এখন আসো আমরা আপেক্ষিক ত্রুটি সমান কি জানি বলো, চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপকৃত মান গুণন 100%। এখন দেখো চূড়ান্ত ত্রুটি কিন্তু আমরা দুইটা পাইছি, একটা ছোট আয়তনের জন্য চূড়ান্ত ত্রুটি পাইছি এটা, আর বড় আয়তনের জন্য চূড়ান্ত ত্রুটি পাইছি এটা। তুমি যখন চূড়ান্ত ত্রুটি লিখবা সবসময় বড় মানটা নিবা, দুটার মধ্যে বড় কে বলো এটা, সবসময় কোন মান নিতে হয়, চূড়ান্ত ত্রুটি ক্ষেত্রে বলো বড় মান নিতে হয়, এটা মাথায় রাখবা, তাহলে অঙ্কগুলো ইজিলি পাবে, করতে পারবা। এখন আসো পরিমাপকৃত মান কত ছিল আমাদের, পরিমাপকৃত মান ছিল হলো আমাদের 166, ফার্স্টে যেটা বের করছিলাম 166.375 গুণন কি বলো 100%। তাহলে দেখি এটার মান কত হয়। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা যে মান পাই তা হলো 22.50%। তাহলে দেখো আমরা অলরেডি ঘনকের আয়তন পরিমাপ করার সময় আপেক্ষিক ত্রুটি কত পাইলাম বলো 22.50%। এখন আসো আমরা এই ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি নির্ণয় করব। দেখো তোমাদের ঘনকের এক বাহুর ক্ষেত্রফল কি বলো স্কোয়ার, কি বলো স্কোয়ার। তাহলে দেখো একটা বাহুর অলরেডি কিন্তু দৈর্ঘ্য দেওয়া ছিল কত বলো 5.5 সেন্টিমিটার, তাহলে জাস্ট এটাকে স্কোয়ার করে ফেলো 5.5 স্কোয়ার, তাহলে কত হয় দেখো, তাহলে হবে হলো 30.25 সেন্টিমিটার স্কোয়ার। এখন আসো তোমাকে যে বিষয়টা একটু বুঝতে হবে, আমাদের ত্রুটি কত পার্সেন্ট দেওয়া ছিল বলো, ত্রুটি দেওয়া ছিল 7%। ত্রুটি কত দেওয়া ছিল বলো 7%। এই 7%-এর জন্য আমরা কিন্তু অলরেডি একটা দৈর্ঘ্য পাইছি। দেখো যে একটু আগে আমরা করলাম 7%-এর জন্য, দেখো সেই দৈর্ঘ্যটা কত হয়, 7%-এর জন্য যে দৈর্ঘ্যটা পাইছি তা হলো দেখো 5.115 থেকে 5.885, এই দুইটা ভ্যালু আমাদের এখন লাগবে, এটা একটু আমরা লিখে ফেলি। দেখো তাহলে এখন দেখো 7% আপেক্ষিক ত্রুটির জন্য আমাদের প্রকৃত দৈর্ঘ্য কত হয় 5.115 সেন্টিমিটার থেকে 5.885 সেন্টিমিটার। তাহলে এটা দেখো ছোট দৈর্ঘ্য, এটা কি বলো বড় দৈর্ঘ্য। তাহলে ছোট দৈর্ঘ্যের জন্য আমরা ক্ষেত্রফলটা বের করে ফেলি, ছোট দৈর্ঘ্যের জন্য ক্ষেত্রফল, ছোট দৈর্ঘ্যের জন্য ক্ষেত্রফল কত হবে বলো 5.115, জাস্ট কি করে দিবা স্কোয়ার করে দিবা। তাহলে এটাকে যদি স্কোয়ার করো 5. তাহলে যে মান আসে তা হলো তোমার 26.1632 সেন্টিমিটার স্কোয়ার। এখন আসো বড় দৈর্ঘ্যের জন্য আমরা বড় দৈর্ঘ্যের জন্য ক্ষেত্রফল কত হয় দেখো, বড় দৈর্ঘ্যের জন্য যে ক্ষেত্রফল তা হলো দেখো, বড় দৈর্ঘ্য আমাদের কত 5.885, এটাকে জাস্ট স্কোয়ার করে দাও, তাহলে দেখো কত আসে 5.885 হলো 34.633 সেন্টিমিটার স্কোয়ার। এখন আসো আমরা চূড়ান্ত ত্রুটিগুলো বের করে ফেলি। চূড়ান্ত ত্রুটি যেন কিরকম করে বের করে বলো, ছোট ক্ষেত্রফলের চূড়ান্ত ত্রুটি সমান হবে তোমার, দেখো ছোট ক্ষেত্রফল হচ্ছে এইটা, আর আমরা যে বের করছিলাম তাহলে এইটা, তাহলে 30.25 বিয়োগ কি দিবা বলো, বিয়োগ দিবা হলো 26.1632
1632 সেন্টিমিটার স্কোয়ার। বিয়োগ দেও তাহলে কত আসে 4.08। এখন আসো আমরা বড় ক্ষেত্রফলের জন্য চূড়ান্ত জুড়ি বের করি। দেখো এখন আমাদের বড় যে ক্ষেত্রফল ছিল কত বলো 34.633, বিয়োগ দিবা কত বলো 30.25, ব্র্যাকেট লাগাও কি লাগবে বলো সেন্টিমিটার স্কোয়ার, সমান আসতেছে কত বলো 4.383 সেন্টিমিটার স্কোয়ার। এখন আসো আমাদের সেই সূত্র দিয়ে আমাদের আপেক্ষিক ত্রুটিটা বের করে ফেলি। এখন আসো আমরা এই আপেক্ষিক ত্রুটির সূত্র দিয়ে অঙ্কটা করে ফেলি। আপেক্ষিক ত্রুটি সমান কি বলো চূড়ান্ত ত্রুটি বাই হলো পরিমাপকৃত মান। চূড়ান্ত ত্রুটি কোনটা বলো, দেখো দুইটা ত্রুটি পাওয়া গেছে, এই যে একটা ত্রুটি, এই যে একটা ত্রুটি, এই দুটা ত্রুটির মধ্যে যেটা বড় ওটা আমাদের নিয়ে কাজ করতে হবে। তাহলে আমাদের বড় ত্রুটি কোনটা বলো 4.383, আর পরিমাপকৃত মান কত বলো, পরিমাপকৃত মান হলো 30.25 গুণন কি বলো 100%। দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যে মান পাই 14.48%। তাহলে দেখো আমাদের ক্ষেত্রফলের যে আপেক্ষিক ত্রুটি পাইলাম 14.48%। তাহলে দেখো আমরা ক্ষেত্রফলের জন্য চূড়ান্ত ত্রুটি পাইছি কত বলো 14.48%। আর আমরা দেখো ঘনকের আয়তনের ত্রুটি কত পাইছিলাম সেটা একটু তোমাদেরকে দেখে আসি। ঘনকের আয়তনের দেখো ত্রুটি পাইছিলাম আমরা, দেখো ঘনকের আয়তনের জন্য ত্রুটি পাইছিলাম হলো 22.50%। তাহলে আমরা যদি দুটার তুলনা করি তাহলে আমরা কি লিখতে পারি, দেখো দুটার তুলনা যদি করি কি হয়, তাহলে দেখো ঘনকের আপেক্ষিক ত্রুটি হলো 22.50% আর ঘনকের ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি কত বলো 14.68%। এটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ দিই তাহলে কত আসে বলো 1.553। তাহলে সর্বশেষ আমরা কি লিখতে পারি বলো, উপরে যেহেতু ঘনকের আয়তনের আপেক্ষিক ত্রুটি আছে তাহলে এখানে কি লিখতে পারি ঘনকের আয়তনের আপেক্ষিক ত্রুটি। তোমরা একটু সংক্ষেপে বুঝে নিও বিষয়গুলা। সমান সমান কি আছে বলো 1.553, গুণন কি হবে বলো নিচের যেটা ছিল এটা গুণ হয়ে যাবে না ওই পাশে গেলে, তাহলে কি হয় বলো ঘনকের ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি। তার মানে ঘনকের আয়তনের আপেক্ষিক ত্রুটি হলো ঘনকের ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটির 1.553 গুণ, এটুকু লিখে দিলেই এটার সমাধান হয়ে গেল। ক্লাস 9-10 ফিজিক্সের প্রথম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপ থেকে বরিশাল বোর্ড 2024 সালে আসা এই সৃজনশীলটার সলিউশন করব। দেখো এখানে ক খ গ ঘ সবগুলা প্রশ্নের সলিউশন করব ইনশাল্লাহ। খাতা এবং কলমটা নিয়ে বসো, তাহলে এই সৃজনশীলগুলা বোঝাটা অনেক সহজ হবে তোমার জন্য। চলো ফার্স্টে দেখো আমাদের ক নম্বর প্রশ্নে কি বলছে, স্ক্রুগজের পিচ কাকে বলে। এই সংজ্ঞাটা একটু শিখে ফেলো তাহলে হয়ে যাবে। দেখো স্ক্রুগজের পিচটা হচ্ছে যে স্ক্রুগজের টুপি একবার ঘুরালে রৈখিক স্কেল বরাবর এটি যে দৈর্ঘ্য অতিক্রম করে তাকে স্ক্রুগজের কি বলা হয় বলো পিচ বলা হয়। একটু লিখে নোট করে ফেলো। এখন আসো আমাদের মূল সলিউশনের দিকে আমরা অগ্রসর হই। দেখো খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেই প্রশ্নটা হলো দেখো খ নম্বর প্রশ্নটা। খ নম্বর প্রশ্নে কি বলছে দেখো, S = UT + ½ AT² সমীকরণটির যথার্থতা যাচাই করো। এটা আমরা মাত্রা সমীকরণের সাহায্যে প্রমাণ করব। তাহলে দেখো উত্তর আমরা লিখে ফেলি, সমীকরণটা আমরা লিখে ফেলি S = UT + ½ কি বলো AT²। এটা আমরা মাত্রা সমীকরণের সাহায্যে আমরা প্রমাণ করে ফেলবো। একটু নোট লিখে ফেলো তাহলে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে। নোট কি স্যার, দেখো আমাদের এসটা হলো সরণ, সরণের মাত্রা হয় এল, আর টি হলো সময়, টি হলো সময়, এর মাত্রা হলো ক্যাপিটাল লেটারের টি, আর মাত্রাগুলো সাধারণত ক্যাপিটাল লেটারে হয়, এটা একটু মাথায় রেখো। তাহলে দেখো আমাদের এই দুটো জানলেই এটার বেসিকটা আমরা সহজেই বুঝতে পারবো। দেখো এই যে সমীকরণটা, এই সমীকরণে দেখো বাম পাশে একটা পদ রয়েছে, ডান পাশে দুইটা পদ, একটা হলো ইউটি একটা হলো ½ AT²। তাহলে দেখো এই এসটা হলো সরণ, এস কি বলো এস হলো সরণ, এস হলো সরণ, এস হলো সরণ, এর মাত্রা, এর মাত্রা কি জন্য বলছিলাম, সরণের মাত্রা হলো ক্যাপিটাল লেটারের এল। এখন আসো আমরা ডান পাশে দেখো দুইটা পদ আছে, ইউটি, ইউ হলো আদিবেগ, ইউ হলো আদিবেগ, একটু মাথায় রাখবা, ইউ হলো আদিবেগ, এর মাত্রা,
আদি বেগের মাত্রা হচ্ছে তোমার এলটি ইনভার্স 1। বলছে আদি বেগের মাত্রা কি বললাম? এলটি ইনভার্স 1। তাহলে দেখো টি হলো কি যেন বলছিলাম? টি হলো সময়। এর মাত্রা কি বলো? সময়ের মাত্রা হলো ক্যাপিটাল লেটার টি। তাহলে ইউ আর টি যদি আমরা একত্রে করে লিখি তাহলে এর মাত্রা কি হয় বলো তো? এর মাত্রা হবে দেখো এল টি ইনভার্স 1 গুণন, দেখো যে ইউ এর মাত্রা হলো এল টি ইনভার্স 1 আর যে টি এর মাত্রাটা হলো ক্যাপিটাল লেটারের টি। দেখো টি ইনভার্স 1 আর টি কিন্তু কাটা যাব, তাহলে কি হয় বলো? এখানে হবে এল। তাহলে দেখো আমরা অলরেডি কিন্তু স্মরণের মাত্রাও এল পাইছি এবং ইউটির মাত্রাও কিন্তু অলরেডি আমরা এল পাইছি। এখন দেখি বাকি যে এটি স্কোয়ার আছে এটার মাত্রাটা কি হয়। চলো চলো। আচ্ছা দেখো এখানে এটা কি বলো? এ হলো ত্বরণ, এ হলো এই যে এটা হলো ত্বরণ আর এর যে মাত্রা, এর মাত্রা হলো তোমার এল টি ইনভার্স 2। এল টি ইনভার্স কি বলো? 2। আর যে দেখো টি স্কোয়ার আছে না, এখানে আমরা একবার লিখে দিই, টিটা হলো সময়, তাহলে আমরা ডাইরেক্ট টি স্কোয়ারের মাত্রাটা লিখে ফেলি। টি স্কোয়ারের মাত্রা, টি হলো সময়, তাহলে টি স্কোয়ার কি হবে? টি স্কোয়ারের মাত্রা হবে ক্যাপিটাল লেটারে টি স্কোয়ার। তাহলে দেখো সে আমাদের এ টি স্কোয়ারের মাত্রা কি আসে? অতএব এ টি স্কোয়ার এর মাত্রা, দেখো এর মাত্রা হলো এটা এল টি ইনভার্স কি বলো? 2। আর দেখো এই যে টি স্কোয়ারের মাত্রাটা হলো টি স্কোয়ার। তাহলে দেখো এই যে টি স্কোয়ার পজিটিভ, এটা হলো ইনভার্সের, তাহলে এটা কাইটে যাবে, কাইটে গেলে কি হয় বলো? এল হবে। তাহলে দেখো আমরা এই তোমার এ টি স্কোয়ার এর মাত্রাও কি পেলাম বলো? এল পেলাম। আর দেখো আমরা ইউটি, এই যে এখানে যে ইউটির মাত্রাও কি পাইছি বলো? এল পাইছি। এবং বাম দিকে যে স্মরণ, এটার মাত্রাও আমরা কি পাইছি বলো? এল পাইছি। তাহলে স্মরণের মাত্রাও এল, ইউটির মাত্রাও এল এবং এটি স্কোয়ার মাত্রাও এল। তার মানে বাম পাশে এবং ডান পাশে সবগুলা পদের মাত্রাই যেহেতু এল, সুতরাং এটাই হলো তোমার মাত্রা সমীকরণের সাহায্যে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ারের সত্যতা যাচাইকরণ। আর আমি ক্লাসগুলো কিন্তু প্রিয় শিক্ষার্থীরা একটু ভেঙে ভেঙে ধীরে ধীরে বোঝাই, এর জন্য যারা পণ্ডিত তারা ক্লাস না করলেও চলবে। আমার মূল টার্গেট, সোহেল স্যারের মূল টার্গেটটা হলো যারা একটু কম বোঝো, দুর্বল, সামনে পরীক্ষা, কিছু বুঝতেছো না, এই ক্লাসগুলো ভেঙে ভেঙে ধীরে ধীরে বোঝানো হচ্ছে। তবে তুমি যদি এগুলা একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে বুঝবা ইনশাল্লাহ, আর না বুঝলে তো কোনো কথাই নেই। আর পণ্ডিতরা দয়া করে দূরে থাকো, হ্যাঁ তোমাদের জন্য এই ক্লাস এইগুলা নয়। এখন চলো আমরা পরের চলে যাই। পরের প্রশ্নটা কি বলছে দেখো। দেখো পরের গ নাম্বার প্রশ্নে কি বলছে? উদ্দীপকের যন্ত্রটির বার্নিয়ার সমপাতন নির্ণয় করো। এখন বার্নিয়ার সমপাতন যেহেতু নির্ণয় করতে বলছে, তাহলে দেখো বার্নিয়ার সমপাতন দিয়ে একটা সূত্র আছে, ওই সূত্রটা আগে লিখি, তারপরে সে এই উদ্দীপক পড়বো। দেখো মূল যে সূত্র সেটা হলো এল সমান এম প্লাস বি গুণন বিসি। মূল সূত্রটা কি বলো? এল সমান এম প্লাস বি গুণন বিসি। এখানে এল হলো তারের দৈর্ঘ্য, এম হলো প্রধান স্কেল পার্ট, বি হলো বার্নিয়ার সমপাতন, বিসি হলো বার্নিয়ার ধ্রুবক। এখানে দেখো আমাকে কিন্তু এই যে বার্নিয়ার সমপাতন যে বি, এটাকে বের করতে হবে। তাহলে যেহেতু এটাকে বের করতে হবে, এর জন্য আমাদের ফার্স্টের কাজ হলো এই বিটাকে বাম পাশে নিয়ে আসা। তাহলে দেখো সে আমরা এটা লিখতে পারি কি না? এম প্লাস বি গুণন বিসি সমান কি বলো? এল, কারণ এটা ওই পাশে দিছে আর এটা এই পাশে নিয়ে আসছি। তাহলে দেখো বি গুণন বিসি সমান কি লিখতে পারি বলো? সে এল মাইনাস এম। কেন? কারণ এই যে এমটা যেহেতু সমান সমান ডান পাশে গেছে, এর জন্য মাইনাস হয়ে গেছে। তাহলে আমাদের বের করতে হবে বি। তাহলে বি কিভাবে বের করব? দেখো তো এল মাইনাস এম বাই কি লাগবে বলো? যে বিসিটা লিখে ফেলো। এখন আসো একটা ডায়লগ একটু মাথায় রাখলে ফিজিক্সের ম্যাথগুলা ইজিলি ভাবে করতে পারবা। ডায়লগটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তা হলো যার মানটাকে তোমার বের করতে বলবো তাকে সব সময় বাম পাশে নিয়ে আসবা। যেমন দেখো বার্নিয়ার সমপাতন বি বের করতে বলছে, এর জন্য আমি কিন্তু আগে এটাকে বিটাকে বাম পাশে নিয়ে আসছি। এখন এখন তুমি এই বি কে জিগাও তুমি বের হওয়ার জন্য কি লাগবে, সে উত্তর করবে আমার এল লাগবে। এল কি? তারের দৈর্ঘ্য। এরপর লাগবে হলো এম, এম কি? প্রধান স্কেল পার্ট। বিসি কি? বার্নিয়ার ধ্রুবক। তাহলে তুমি যদি ফার্স্টে এগুলোর মধ্যে মান টান বসে ফেলাইতে, তাহলে কিন্তু তোমার জন্য অঙ্কটা একদম করে নিত। এখন একদম ইজিলি ভাবে ম্যাথটা হয়ে যাবে।
তাহলে আমরা বের করব কি বলো, বি। বি কি, ভার্নিয়ার সমাপতন। এখন আসো, এটা বের করার জন্য ফার্স্ট লাগবে আমাদের এল। এল কি, তারের দৈর্ঘ্য। এখন আমরা দেখব অঙ্কের দাগে আমাদের তারের দৈর্ঘ্য দেওয়া আছে কি না। তাহলে দেখো, আমরা দাগটা একটু পড়ে ফেলি। একটি স্লাইড ক্যালিপাসের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান কত বলো, 1 মিলিমিটার। আর প্রধান স্কেলের এক গড়ের মানকে আমরা এস দ্বারা প্রকাশ করি। এস সমান হলো 1 মিলিমিটার। এরপর আসো দেখো পরে কি বলছে, প্রধান স্কেলের 19 গড়ের সমান বাইনারি স্কেলের 20 গড়। বাইনারি স্কেলের গড় সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। দেখো বাইনারি স্কেলের গড় দেওয়া আছে 20 গড়, এন সমান 20 গড় লিখে ফেলছি। এই 19 গড়ের কোনো দরকার নেই। এখন আসো পরে কি বলছে, উক্ত স্কেল দ্বারা বর্গাকার একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে এত সেন্টিমিটার পাওয়া গেল। দেখো এখানে লেখা আছে বস্তুর দৈর্ঘ্য। দৈর্ঘ্য কত, 1 পয়েন্ট। এই দৈর্ঘ্যটা আমরা কী দিয়ে বের করি, দেখো এই দৈর্ঘ্যটা আমরা বের করব হলো তোমার এল দ্বারা। এল এর মান কত, 1.875 সেন্টিমিটার। আর দেখো আমাদের এম। এম হলো দেখো যে মূল স্কেল পার্ট। মূল স্কেলটাই হলো প্রধান স্কেল। তাহলে মূল স্কেল পার্ট কত বলো, 18 মিলিমিটার। কী দ্বারা প্রকাশ করা হয়, এই যে এম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এম সমান লেখো হলো তুমি 18 মিলিমিটার। একটু লক্ষ্য করে দেখো, দেখো এখানে কিন্তু একটা বিষয় একটু সতর্ক থাকা দরকার। তা হলো তোমাদের দেখো এটাও সেন্টিমিটার দেওয়া আছে, এটা মিলিমিটার দেওয়া আছে, এটা মিলিমিটার দেওয়া আছে। যে কোনো একটা এককে রূপান্তর করি, তাহলে আমরা এই মিলিমিটারটাকে আমরা সেন্টিমিটার করে ফেলি। তাহলে দেখো এই মিলিমিটারকে যদি সেন্টিমিটার করতে চাও, এটাকে 10 দিয়ে ভাগ দিতে হবে। 10 দিয়ে ভাগ করলে কী হবে বলো, 1.8। মিলিমিটারটা কী হয়ে যাবে বলো, সেন্টিমিটার। তাহলে মিলিমিটার থেকে সেন্টিমিটার যাওয়ার জন্য কী দিয়ে ভাগ দিতে হয়, 10 দিয়ে ভাগ দিতে হয়। এখন আসো আমাদের এল এম অলরেডি আমরা পাইছি। এখন বিসি দরকার। বিসি কি, বিসি হলো ভার্নিয়ার ধ্রুবক। এই ভার্নিয়ার ধ্রুবকের একটা সূত্র আছে, বিসি সমান এস বাই এন। এস বাই কি বলো, এন। দেখো এই যে আমাদের অলরেডি এস এর মান দেওয়া আছে 1 মিলিমিটার। কত মিলিমিটার, 1 মিলিমিটার। এটাকে ভাগ দিবা কত দিয়ে বলো, 20 দিয়ে। তাহলে এটাকে যদি 20 দিয়ে ভাগ দাও তাহলে কি হয়, দেখো 1/20। তাহলে আসবে দেখো 0.05 মিলিমিটার। কিন্তু আমরা এই দুটা কি কনভার্ট করছি, সেন্টিমিটারে। তাহলে এটাকে আবার 10 দিয়ে ভাগ দাও। 10 দিয়ে ভাগ দিলে কি হবে, জাস্ট এখানে একটা শূন্য বাড়বে। দেখো আগে ছিল শূন্য একটা, এখন হবে 2টা, আর এই যে 5। বিনিময় সেন্টিমিটার পরিবর্তে কী দেবা, মিলিমিটার দিয়ে দেবা। তাহলে দেখো অলরেডি আমরা বিসি বের করে ফেলছি, এল বের করে ফেলছি, এম বের করে ফেলছি। এখন কালে দমদারাকে এইখানে অঙ্কটা তুমি সূত্রটার মধ্যে জাস্ট মানগুলা ইনপুট করে দাও, দমদারাক্কা অঙ্ক ইয়া যাইব গা। দেখো দেখো এলটা হলো 1.875। এরপর জাস্ট এমটা কত বলো, এম হলো 1.8। আর বিসি কত, দেখো বিসি হলো 0.005। তাহলে 1.875 বিয়োগ কী দিবা বলো, 1.8। মান আসবে কত বলো, 0. এর দিকে যদি বিয়োগ দাও 0.075, ভাগ দিবা কত দিয়ে, এটা দিয়ে 0.005। ভাগ লাগাও কি হয় দেখা যাক। দেখো মান আসছে 15। মান আসছে কত বলো, 15। তাহলে ভার্নিয়ার সমাপতন বি এর মান কত বলো, 15। এটাই হলো, এই 15টাই হলো তোমার অ্যান্সার। যারা এই পর্যন্ত ক্লাসটা দেখলা তারা একটু বুড়ো আঙ্গুল মেরে দাও। বুড়ো আঙ্গুল মেরা বুঝছো তো, একটু লাইক করে ফেলো, কমেন্ট করে ফেলো, সাবস্ক্রাইব করে ফেলো নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য। চলো এখন আমরা বড় গ নাম্বার প্রশ্নে চলে যাই। দেখো এই ঘ নাম্বারে কি বলছে, দেখো বর্গাকার বস্তুটির ক্ষেত্রফল নির্ণয়ে কত শতাংশ ত্রুটি হতে পারে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। মানে বর্গাকার ক্ষেত্রের কথা বলা আছে। দেখো এখান থেকে একটা বড় একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে কত পাওয়া গেল, 1.875 সেন্টিমিটার পাওয়া গেল। মূল স্কেলের পার্ট এত এবং পরিমাপের ত্রুটির কথা বলা আছে। আবার ক্ষেত্রফল নির্ণয়ে শতকরা ত্রুটি বের করতে বলছে। তার মানে আমাদের বস্তুটার যে দৈর্ঘ্য দেওয়া আছে এটার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা কি করতে পারি, ক্ষেত্রফল বের করতে পারি। কোন সূত্র প্রয়োগ করে, ক্ষেত্রফল সমান আমরা কি লিখতে পারি বলো, ক্ষেত্রফল সমান স্কোয়ার। এর আমরা উত্তর শুরু করে দিলাম। দেখো এখানে অলরেডি আমাদের ক্ষেত্রফল যে আমরা বের করবো স্কোয়ার দ্বারা, এ হলো বাহু স্কোয়ার, এ মানে হলো বাহু বা দৈর্ঘ্য। দেখো বস্তুর দৈর্ঘ্য কত দেওয়া আছে, 1.875।
এটাকে জাস্ট কি করে দিবা, তুমি স্কোয়ার করে দাও। কি করে দিবা বলো, স্কোয়ার করে দাও। কারণ এটাকে তুমি যদি স্কোয়ার করো কি হয়, 1.875 স্কোয়ার। এটা হলো আমরা পরিমাপকৃত মান পাইলাম। কি মান পেলাম, পরিমাপকৃত ক্ষেত্রফল। এটা সমান লিখে ফেলবা তুমি 3.5156 সেন্টিমিটার স্কোয়ার। কেন সেন্টিমিটার স্কোয়ার, দেখো এটার একক কিন্তু যে সেন্টিমিটার দেওয়া আছে, এর জন্য এটা হলো সেন্টিমিটার স্কোয়ার। এখন আসো আমাদের দেখো ক্ষেত্রফলে যেহেতু ত্রুটি বের করতে বলছে, দেখো পরিমাপ করার সময় যে দৈর্ঘ্য পরিমাপ করার সময় ত্রুটি কত হয়েছে দেখো 5%। তাহলে 5% ত্রুটিটা আমরা কিভাবে লিখি এটা দেখো। তাহলে 5% ত্রুটি মানে কি, এটাকে বোঝার চেষ্টা করো। ত্রুটি 5% মানে কি এটা বোঝার চেষ্টা করো। এটার মানে হলো 100 সেন্টিমিটারে ত্রুটি হয় 5 সেন্টিমিটার, তাই কিন্তু বোঝাচ্ছে 5 সেন্টিমিটার মানে হলো 100 সেন্টিমিটারে ত্রুটি হয় 5 সেন্টিমিটার। তাহলে বলছে 1 সেন্টিমিটারে ত্রুটি হয় 5 বাই কি বলো, 5 বাই হলো তোমার 100 সেন্টিমিটার। তাহলে বলো তো এখানে আমাদের টোটাল কতটুকু দেওয়া আছে, দৈর্ঘ্য দেখো কত দেওয়া আছে, দৈর্ঘ্য দেখো এই যেটাই কিন্তু আমাদের দৈর্ঘ্য, এই দেখো 1.875। তাহলে তুমি লিখে ফেলো 1.875 সেন্টিমিটারে ত্রুটি হয়। এটা কীভাবে বের করবা, 5 গুণন 1.875 ভাগ কত দিবা বলো, ভাগ দিবা বলো 100, ভাগ কত দিবা বলো 100, এখানে কি লিখবা বলো সেন্টিমিটার। তাহলে এটাকে যদি আমরা সলিউশন করি তাহলে কি মান আসে দেখো, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এই মান পাই 0.0937 সেন্টিমিটার। তাহলে আমরা এখন যে কাজটা করব, এখন লিখবো হলো প্রকৃত দৈর্ঘ্য। প্রকৃত দৈর্ঘ্য সমান দেখো এই যে মানটা দেওয়া ছিল 1.875 যে ডাকে দেওয়া আছে যেখানে, এই মানটার সাথে ওইটা কি করবা 875 এটাকে জাস্ট প্লাস মাইনাস লিখে যে মানটা তুমি বের করলা যে ত্রুটিটা ওইটা লিখবা 0.09375 ব্রেকেট লাগাও এন্ড সেন্টিমিটার লাগাও। কি লাগাবা বলো, সেন্টিমিটার লাগাও। এরপর সমান লাগাও, সমান লাগাই যে কাজটা করবা এই মান থেকে ফার্স্ট এই মানটা বিয়োগ করবা, এরপর এই মানের সাথে আবার এটা যোগ করবা, যেহেতু এখানে প্লাস মাইনাস দেওয়া আছে তাহলে এটা করে ফেলো। 1.875 বিয়োগ হলো 0.09375 সমান আসবে হলো তোমার 1.78125 সেন্টিমিটার লাগিয়ে দাও এবং এখানে একটা থেকে লিখে দাও। লিখে দিয়ে এখন এটার সাথে এটা যোগ করো, এই মানটা আবার যোগ করো 1.875 যোগ হলো তোমার 0.09375। তাহলে আমরা যে মানটা পাই তা হলো দেখো 1.96875 সেন্টিমিটার। তাহলে দেখো আমাদের প্রকৃত দৈর্ঘ্যটা এটার মধ্যে লিমিটেশন থাকবে 1.78125 থেকে 1.96875 এর মধ্যে মানটা বিদ্যমান থাকবে। দেখো এটা এই কাজটা করার কারণে কিন্তু আমরা অলরেডি দুইটা দৈর্ঘ্য পেলাম, একটা হলো যেটা হলো ছোট দৈর্ঘ্য, দেখো বিয়োগ করার কারণে ছোট দৈর্ঘ্য, আর এটা যোগ করার কারণে বড় দৈর্ঘ্য। এবারে ছোট দৈর্ঘ্যের জন্য আমরা ক্ষেত্রফলটা বের করে ফেলি। তাহলে একটু ছোট্ট করে লিখে ফেলো ছোট দৈর্ঘ্যের ক্ষেত্রফল, ছোট ক্ষেত্রফল লেখো তাই হবে। ছোট ক্ষেত্রফল যখন লিখবা তখন এটাকে আবার দবাইব না, এটা কিন্তু বুঝছো তো। তাহলে এই যে ছোট যে দৈর্ঘ্যটা আছে 1.78125 এটাকে জাস্ট কি করে দিবা, স্কোয়ার করে দিবা। কেন, কারণ যে ক্ষেত্রফল বলে যে বাহু স্কোয়ার করতে হয়, এটা যেহেতু ছোট বাহু এর জন্য স্কোয়ার করে দিছি। ক্ষেত্রফল বলে কি করতে হয় বলো, স্কোয়ার, এর জন্য ছোট বাহুর মানটা বসে আমরা স্কোয়ার করে দিছি। এখন আসো 1.78125 এটাকে কি করে দিবা বলো, স্কোয়ার করে দাও। তাহলে মান আসতেছে 3.1728 সেন্টিমিটার স্কোয়ার হবে। এখন আসো আমরা বড় ক্ষেত্রফলটা বের করে ফেলি। বড় ক্ষেত্রফল, বড় ক্ষেত্রফল কিভাবে বের করবা, এই যে বড় বাহু যেন কোনটা, বড় দৈর্ঘ্য 1.96875 দিয়ে জাস্ট দুম ধারাক্কা কি লাগাও, স্কোয়ার লাগাও 1.96875 স্কোয়ার দাও। তাহলে কি হয় দেখো, তাহলে হবে হলো তোমার
3.8759 সেন্টিমিটার স্কোয়ার। এখন আসো আমরা চূড়ান্ত ত্রুটি বের করব। দেখো আমরা চূড়ান্ত ত্রুটি কিভাবে বের করি। ছোট ক্ষেত্রফলের জন্য চূড়ান্ত ত্রুটি। দেখো চূড়ান্ত ত্রুটি যখন তুমি বের করবা তখন কিভাবে বের করবা, দেখো সমান দিয়ে দাও, এখানে যে কাজটা করবা, দেখো আমরা কিন্তু দুইটা ক্ষেত্রফল পাইছি। প্রথমে কিন্তু একটা পরিমাপকৃত মান পাইছি। দেখো পরিমাপকৃত একটা মান ছিল, যে এখানে ছিল, এই যেটা ছিল আমাদের পরিমাপকৃত মান। আমি একটু তোমাকে মার্কিং করে দিচ্ছি। দেখো এই যেটা ছিল আমাদের পরিমাপকৃত মান। তাহলে যে পরিমাপকৃত মানটা যেহেতু আমরা ফার্স্টে লিখব, ছোট ছোট ক্ষেত্রফলের চূড়ান্ত ত্রুটি বের করার জন্য। তাহলে মানটা কত বলো তো দেখি। 3 আবার দেখো এই যে 3.5156 মনে রাখবা। হ্যাঁ 3.5156 বিয়োগ কত লাগাবা, এই যে দেখো এই যে ছোট ক্ষেত্রফল যে মানটা পাইছো 3.1728। আর এটা কী করবা বলো তো দেখি। এটা জাস্ট স্কোয়ার দিয়ে দিবা, সেন্টিমিটার স্কোয়ার। তাহলে মান আসবে হলো তোমার 0.3428 সেন্টিমিটার স্কোয়ার। এখন আসো বড় ক্ষেত্রফলের ত্রুটিটা আমরা বের করে ফেলি। বড় ক্ষেত্রফলের ত্রুটি যখন বের করবা তখন দেখো যেটা কিন্তু বড় ক্ষেত্রফল, এই মানটা যেহেতু বড়, এটা আগে লেখো 3.8759 বিয়োগ দেখো ওই যে পরিমাপকৃত মান যেটা কিছুক্ষণ আগে দেখালাম যেখানে লিখছি, এই মানটা বিয়োগ দিয়ে দিবা 3.5156 ব্রেকেট লাগাও, সেন্টিমিটার স্কোয়ার লাগিয়ে দাও। দম দ্বারাকে ক্যালকুলেটর উড়াও, হয়ে যাবে। বিয়োগ দিলে যে মান পাবা 0.3603 সেন্টিমিটার স্কোয়ার। এখন আসো আমাদের সেই মূল যে সূত্রটা, যে আমাদের আপেক্ষিক ত্রুটির সূত্র, সেটা আমরা লিখে ফেলি। আমরা কি লিখতে পারি বলো। আপেক্ষিক ত্রুটি সমান কি বলো, চূড়ান্ত ত্রুটি। কি ত্রুটি বলো, চূড়ান্ত ত্রুটি গুণন হলো 100%, কি বলো 100% লাভ। তাহলে 100% দিয়ে দাও, আর এখানে দিয়ে দাও কি বলো, পরিমাপকৃত মান। কি মান বলো, পরিমাপকৃত মান। তাহলে মূল সূত্র কি, আপেক্ষিক ত্রুটি সমান চূড়ান্ত ত্রুটি বাই হলো পরিমাপকৃত মান গুণন কি বলো 100%। এখন একটা বিষয় মাথায় রাখবা, তাহলে দেখো সমান এই যে চূড়ান্ত ত্রুটি, দেখো আমরা দুইটা বের করছি কিন্তু অলরেডি। দেখো যে ছোট ক্ষেত্রফলের জন্য চূড়ান্ত ত্রুটি বের করছি, আবার বড় ক্ষেত্রফলের জন্য চূড়ান্ত ত্রুটি বের করছি। এখানে একটু লিখে দাও চূড়ান্ত ত্রুটি, যে এখানে একটু লিখে দাও চূড়ান্ত ত্রুটি। বড় ক্ষেত্রফলের জন্য চূড়ান্ত ত্রুটি বের করছি এটা, আর ছোট ক্ষেত্রফলের জন্য চূড়ান্ত ত্রুটি বের করছি হলো আমরা এইটা। তাহলে দেখো এই দুটার মধ্যে কোনটা বড় বলো তো, যেটা বড় ওইটা ব্যবহার করতে হয় চূড়ান্ত ত্রুটির ক্ষেত্রে। যেটা বড় ওইটা ব্যবহার করবা, চূড়ান্ত ত্রুটির ক্ষেত্রে যেটা বড় ওইটা ব্যবহার করবা। আর সূত্রটা কিভাবে মনে রাখবা, আপেক্ষিক ত্রুটি সমান চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপকৃত মান গুণন 100% লাভ। গানটা একবার দেখে বলো, তাহলে সহজে পারবা। তাহলে এখন আসো এই মানটা আমরা লিখে ফেলি 0.3603। আর পরিমাপকৃত মান কোনটা বলো তো, পরিমাপকৃত মান ওই যে ফার্স্টে যেটা বের করছি। আরেকবার একটু দেখো, এই যেটা হলো আমাদের পরিমাপকৃত মান, যেটা পরিমাপকৃত মান 3.5156। তাহলে আমরা চলে যাই 3.5156 গুণন কি বলো 100% লাভ। তাহলে বলো সে দেখি এই মানটাকে আমরা যদি এটাতে ভাগ দিই কি হয়। 3.5156 দেখো 10.24 আসছে, 10.24%। এটাই হলো তোমাদের আপেক্ষিক ত্রুটি বা শতকরা ত্রুটি। তাহলে 10.24%, এটাই হলো জাস্ট সর্বশেষ অ্যান্সার। ঢাকা বোর্ড 2022 সালে আসা সৃজনশীলটার সলিউশন করব। দেখো এখানে আমাদের যে উদ্দীপক আছে, এই উদ্দীপকের আলোকে আমরা ক, খ, ঘ, গ সবগুলা প্রশ্নের সলিউশনই করবো ইনশাল্লাহ। এর জন্য খাতা কলমটা নিয়ে বসো, অল্প কিছুক্ষণের মধ্যে সৃজনশীলটা ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা ভিতরের দিকে প্রবেশ করি। প্রথমে আমরা ক নাম্বার শিখব, মাত্রা কি।
দেখো মাত্রার এই সংখ্যাটা তোমরা সুন্দর করে দিয়ে দিতে পারো। দেখো কি লেখা আছে, একটি রাশিতে বিভিন্ন মৌলিক রাশি কোন সূচকে বা কোন পাওয়ারে আছে তাই রাশিটির মাত্রা বা মাত্রা সংখ্যাটা এইভাবেও দিতে পারো। কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলার যে সূচক এদেরকেও মাত্রা বলা হয়। যেমন তোমরা জানো স্মরণের মাত্রা কি বলো, এল। সময়ের মাত্রা কি বলো, টি। বরের মাত্রা কি বলো, বরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল লেটারের এম। তবে মাত্রাগুলোকে সাধারণত ক্যাপিটাল লেটারে প্রকাশ করা হয়। এখন আসো আমরা খ নম্বর প্রশ্নে চলে যাই। খ নম্বর প্রশ্নে কি বলছে দেখো। খ নম্বর প্রশ্নে বলছে পরিমাপের ক্ষেত্রে স্লাইড ক্যালিপাস অপেক্ষা স্ক্রু গজ অধিক সূক্ষ্ম কেন? দেখো স্লাইড ক্যালিপাসের মধ্যে থাকে হলো তোমার বার্নিয়ার কনস্ট্যান্ট বিসি, আর স্ক্রু গজের মধ্যে থাকে তোমার হলো লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক এলসি। তো বিসি আমরা কিভাবে বের করি, এস বাই এন দ্বারা। আর এলসি বের করি কিভাবে বলো, পিস বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। পিস বুঝবা, আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। দেখো এই যে আমাদের এস এর মান, বার্নিয়ার ধ্রুবকের মধ্যে যে এস এর মান, এটা হয় 1 মিলিমিটার। কত মিলিমিটার বলো, 1 মিলিমিটার। আর বার্নিয়ারের ভাগ সংখ্যা 10, তাহলে কত হলো 0.1 মিলিমিটার। আর দেখো যন্ত্রের পিচ 1 মিলিমিটার আর ভাগ সংখ্যা হলো 100, তাহলে কি হয় 0.01 মিলিমিটার। তাহলে দেখো এই যে বার্নিয়ার যে ধ্রুবক বা স্লাইড ক্যালিপাস দিয়ে আমরা সাধারণত দশমিকের পরে 1 ঘর পর্যন্ত পরিমাপ করতে পারি, মানে 0.1, দশমিকের পরে 1 ঘর পরিমাপ করতে পারি। বাট দেখো আমরা যখন স্ক্রু গজ দিয়ে পরিমাপ করবো, স্ক্রু গজ দিয়ে দেখো দশমিকের পরে আমরা 2 ঘর পর্যন্ত পরিমাপ করতে পারবো। আর দশমিকের পর যত বেশি ঘর পর্যন্ত পরিমাপ করা যায়, ওই স্কেল তত বেশি সূক্ষ্ম, তত বেশি ভালো। তাহলে বলো আমরা কি বলতে পারি না যে স্লাইড ক্যালিপাস অপেক্ষা স্ক্রু গজ বেশি সূক্ষ্ম? কেন? কারণ এটা দিয়ে দশমিকের পর বেশি ঘর পর্যন্ত পরিমাপ করা যায়। এখন চলো এই ঘ নম্বর প্রশ্নের সলিউশন করি। দেখো ঘ নম্বর কি বলছে, উদ্দীপকের তথ্য অনুযায়ী বাইনারি স্কেলের ঘরের সংখ্যা নির্ণয় করো। তাহলে দেখো উত্তর, আমরা প্রথমে বাইনারি স্কেলের গড় সংখ্যা নির্ণয় করা যায় যে সূত্র দিয়ে, সেই সূত্রটা লিখে ফেলি। দেখো এই সূত্রটা হলো বিসি সমান এস বাই এন। স্যার বিসি কি? বিসি হলো বার্নিয়ার ধ্রুবক, আর এসটা হলো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান, আর এনটা হলো তোমার বাইনারি স্কেলের গড় সংখ্যা। কি সংখ্যা? বাইনারি স্কেলের গড় সংখ্যা বা ভাগ সংখ্যা। তাহলে এখন দেখো মূলত কিন্তু আমাদের এই এন এর মানটা বের করতে হবে। তাহলে এন এর মানটা যদি বের করতে হবে, এটাকে আমরা এই পাশে নিয়ে আসি। বিসির জায়গায় আমরা কি দিয়ে দিলাম, এন, আর এন এর জায়গায় বিসি চলে যাবে। নর্মাল একটা ম্যাথ। তাহলে দেখো এন এর মান তুমি যদি বের করতে চাও, তাহলে এস লাগবে আর বিসি লাগবে। এস এর মানটা দেখো প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান, এক ঘরের মান সব সময়ই তুমি লিখবা 1 মিলিমিটার। কত মিলিমিটার? 1 মিলিমিটার। তাহলে এস এর মান দেখো 1 মিলিমিটার। আর বিসির মান দেখো অলরেডি আমাদের অঙ্কের দাগে দেওয়া আছে। এই যে দেখো এখানে 0.01 সেন্টিমিটার বার্নিয়ার ধ্রুবক বিশিষ্ট একটা স্লাইড ক্যালিপাসের কথা বলছে। তাহলে 0.01টাই হচ্ছে আমাদের বিসির মান, 0.01 সেন্টিমিটার। এখানে লক্ষ্য করো এটা সেন্টিমিটার একক, এটা মিলিমিটার একক, এর জন্য এটাকে আমরা সেন্টিমিটারে রূপান্তর করে নেব। ইচ্ছা করলে তুমি এটারও মিলিমিটার করতে পারবা। আচ্ছা আমি এটাকেই সেন্টিমিটার করে নিই। মিলিমিটার থেকে যদি সেন্টিমিটার করতে চাও, তাহলে এটাকে 10 দিয়ে ভাগ দিতে হবে। 1কে যদি তুমি 10 দিয়ে ভাগ দাও, তাহলে কি মান আসে দেখো। তাহলে মান আসবে হলো 0.1 সেন্টিমিটার। মিলিমিটারকে যদি 10 দিয়ে ভাগ দাও, তাহলে সেন্টিমিটারে রূপান্তর হয়, আর 1কে ভাগ দিলে 0.1 হয়। দেখো এটাও সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার হয়ে গেছে। এখন জাস্ট মানগুলো তুমি একটু বসাই দাও, অঙ্কটা হয়ে যাবে। এস এর মান কত? 0.1 সেন্টিমিটার। বিসির মান কত? দেখো 0.01 সেন্টিমিটার। তাহলে এটাকে যদি তুমি ভাগ করো, তাহলে দেখো কি মান আসে। 200 যদি তুমি জাস্ট 0.01 দা ভাগ, তাহলে কত আসবে বলো? 10 আসবে, 10। তাহলে এখানে জাস্ট 10টা তুমি লিখে ফেলো, এটাই অ্যান্সার। তাহলে বলো সে আমাদের বার্নিয়ার ঘরের সংখ্যা কতটি? 10টি। এই পর্যন্ত দিয়ে দিলেই হবে। আর ক্লাসটা দেখো এতক্ষণ পর্যন্ত দেখলা, একটা বুড়ো আঙ্গুল মেরে দাও। বুড়ো আঙ্গুল মানে কি বলছো তো? লাইক করে ফেলো। আর আমার ক্লাসগুলো দেখো ভেঙে ভেঙে ধীরে ধীরে বোঝানো হয়, এর জন্য পণ্ডিত ভাইয়েরা ক্লাস দেখার কোনো দরকার নেই। যারা একটু কম বোঝো, তার খাতা কলমটা নিয়ে বসো, দেখবা তুমি খুব সহজেই বুঝে যাবা ইনশাল্লাহ। চলো আমরা পরের ম্যাথে চলে যাই।
পরের মেতে বলছে ঘ নাম্বারে দেখো কি বলছে, উদ্দীপকের স্লাইড ক্যালিপাসের সাহায্যে দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো স্লাইড ক্যালিপাসের সাহায্যে যদি দণ্ডের দৈর্ঘ্য নির্ণয় করতে চাও তাহলে আমাদের যে সূত্রটা প্রয়োগ করতে হবে তা হলো L ইকুয়াল M প্লাস বি গুণন বিসি। এখানে খেয়াল করে দেখো এই যে এম এটা হলো তোমার প্রধান স্কেল পার্ট, আর বিটা হলো বার্নিয়ারের সমাপাতন, বিসি হলো বার্নিয়ার ধ্রুবক। দেখি এই তথ্যগুলো উপরে দেওয়া আছে কিনা আমরা একটা একটা করে খুঁজে বের করি। একটি সাধারণ স্কেলে দণ্ডের দৈর্ঘ্য এত পাওয়া গেল, 15 মিলিমিটার পাওয়া গেল। উক্ত দণ্ডটিকে 0.01 সেন্টিমিটার বার্নিয়ার ধ্রুবক বিশিষ্ট। দেখেন বার্নিয়ার ধ্রুবক আছে, স্লাইড ক্যালিপাসের সাহায্যে পরিমাপ করে বার্নিয়ার সমাপাতন কত পাওয়া গেল, 8 পাওয়া গেল। তাহলে দেখো এই যে দণ্ডটা যে দৈর্ঘ্য পেলাম এটাই হচ্ছে আমাদের এম এর মান, কত বলো 15 মিলিমিটার। এরপর দেখো বার্নিয়ার কনস্ট্যান্ট দেওয়া আছে কত, বার্নিয়ার কনস্ট্যান্টকে আমরা কি দ্বারা প্রকাশ করি, বিসি 0.01 সেন্টিমিটার। এটা যেহেতু সেন্টিমিটার এটাকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করব। সেন্টিমিটার কনভার্ট করতে গিয়ে 10 দিয়ে ভাগ, তাহলে 1.5 সেন্টিমিটার। আর এরপর দেখো বার্নিয়ার সমাপাতন দেওয়া আছে, এই অঙ্কে দেখো 8 দেওয়া আছে বার্নিয়ার সমাপাতন, এই বার্নিয়ার সমাপাতন 8। জাস্ট একদম ইজি ম্যাথ, জাস্ট এটা বসাই দাও। এম এর মান হলো 1.5 প্লাস বির মান কত বলো 8 প্লাস বিসির মান কত বলো 0.01। তাহলে এটাকে যদি আমরা সলিউশন করি তাহলে কি মান পাই দেখি, 1.5 প্লাস 0.08, তাহলে টোটাল মান পাবো 1.58। আর যেহেতু সবগুলোই সেন্টিমিটার একক ব্যবহার করছে এখানে সেন্টিমিটার লিখে দাও। আর যদি এটা মিলিমিটারে লেখার প্রয়োজন মনে করো যে মিলিমিটার অ্যান্সার দিতে চাও তাহলে তো তোমরা জানোই সেন্টিমিটারকে যদি মিলিমিটারে কনভার্ট করতে চাও এই সংখ্যাটাকে জাস্ট 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে কি হবে বলো 15.8 সেন্টিমিটার কি হয়ে যাবে বলো মিলিমিটার। তার মানে সেন্টিমিটার থেকে মিলিমিটার নেওয়ার জন্য 10 দিয়ে দিতে হয় গুণ, আর মিলিমিটার থেকে সেন্টিমিটার যাওয়ার জন্য 10 দিয়ে দিতে হয় ভাগ। এটা একটু মাথায় রাখবা। এটাই বড় গ নম্বর প্রশ্নের সলিউশন। এখানে জাস্ট অ্যান্সারটা লিখে দাও, হয়ে গেল। চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসা এই সৃজনশীলটার সলিউশন করব। দেখো এখানে আমাদের উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপকের আলোকে আমরা সবগুলা প্রশ্নের ক খ ঘ গ সবগুলা প্রশ্নের সলিউশন করব ইনশাল্লাহ। এর জন্য সবাই একটু খাতা কলম নিয়ে বসো, খুব দ্রুত সময়ের মধ্যেই দেখবা সৃজনশীলটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে প্রথমে আমরা চলো ক নাম্বার প্রশ্নের উত্তরটা শিখে ফেলি। ক নাম্বার কি বলছে দেখো, পিচ কাকে বলে। দেখো এই যে উত্তরটা একটু লিখে ফেলো, পিচ কাকে বলে। দেখো পিচের সংজ্ঞাটা হচ্ছে স্ক্রু গজের টুপি একবার ঘোরালে এর যতটুকু সরণ ঘটে এবং রৈখিক স্কেল বরাবর এটি যে দৈর্ঘ্য অতিক্রম করে তাকে স্ক্রুটির পিচ বলে। এটা একটু নোট করে ফেলো। এরপর চলো আমরা খ নাম্বার প্রশ্নে চলে যাই। এই খ নাম্বার প্রশ্নে আমাদের অনেক কিছু শেখার আছে। দেখো খ নাম্বার প্রশ্নে চলে যাই, হচ্ছে বলের মাত্রা MLT−2 বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। এর জন্য তোমরা ফার্স্টে যে কাজটা করবা তা হলো দেখো আমরা মাত্রার সংজ্ঞাটা দিয়ে ফেলবো। দেখো মাত্রা কাকে বলে, কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলো সূচকের রাশিটির কি বলা হয়, মাত্রা বলা হয়। এই সংজ্ঞাটা লিখবা, লেখার পরে যে কাজটা করবা দেখো আমরা বল সমান কি লিখতে পারি, বল সমান লিখতে পারি হলো ভর গুণন ত্বরণ। ভর গুণন কি বলো ত্বরণ। দেখো বর যেহেতু মৌলিক এটাকে আর ভাঙা যাবে না। আর ত্বরণ সমান লিখতে পারি হলো বেগ বাই সময়, বেগ বাই সময়। দেখো এরপর যে কাজটা করবা পরের লাইনে তোমরা বর তো মৌলিক এটাকে আর ভাঙা যায় না। দেখো বেগ সমান আবার লেখা যায় সরণ বাই হলো সময়। দেখো এই যে আরেকটা সময় কিন্তু আগে থেকে ছিল, ওই সময় হলো এই সময়। আবার বিষয়টা বোঝার চেষ্টা করো। দেখো ত্বরণ রে ভাঙলে হলো বেগ বাই সময়, আবার বেগ রে যদি ভাঙো তাহলে সরণ বাই সময়, সরণ বাই সময়, আর এই সময় এই সময়। তাহলে দেখো এই বলের ভিতরে দেখো তো কি কি আছে একটু বোঝার চেষ্টা করো। তাহলে বলের ভিতরে আছে ভর, সরণ আর হলো সময়, তিনটাই হলো মৌলিক। আর তোমরা জানো যেহেতু বলের ভিতরে তিনটা মৌলিক রাশি আছে এর জন্য বল একটা কি রাশি বলো, লব্ধ রাশি। বল একটা লব্ধ রাশি। আর বরের মাত্রা হলো ক্যাপিটাল লেটারের M, সরণের মাত্রা হলো L, আর সময়ের মাত্রা হলো T। যেহেতু সময় দুইটা এর জন্য T²। তাহলে আমরা কি পাই বলো MLT−2। তাহলে প্রথমে কি করবা, কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর
সূচককে রাশিটির মাত্রা বলে সংজ্ঞাটা দিয়ে দিবা এবং বল দিয়ে এইটুকু লিখে ফেলবা এবং সাথে লিখে ফেলবা বল একটা কি রাশি বলো, লব্ধ রাশি। কি রাশি? লব্ধ রাশি। এবং এর মধ্যে আমাদের বলের মাত্রা সহনের মাত্রা দিয়ে দিবা, তাহলে প্রশ্নের উত্তরটা হয়ে গেল। এখন চলো আমরা এই উদ্দীপকের আলোকে ঘ নাম্বার প্রশ্নের সলিউশনটা করি। দেখো ঘ নাম্বার প্রশ্নে কি বলছে, স্লাইড কালিপাসটির বাইনারি স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান নির্ণয় করো। এর জন্য ফার্স্টে তোমাকে যে বিষয়টা বুঝতে হবে, মূল স্কেল কোনটা এবং বাইনারি স্কেল কোনটা, এটা একটু বোঝার চেষ্টা করো। দেখো এই যে স্কেলটা, এটা হলো মূল স্কেল মনে করো। এটা কি স্কেল? মূল স্কেল। এই যে মূল স্কেলের যে দাগ কাটাগুলো থাকে, যে দাগ কাটাগুলো আছে, দেখো এই যে দাগ কাটাগুলা, এই দাগ কাটাগুলা হলো তোমার মিলিমিটারে দাগ কাটা আছে। সর্বনিম্ন যে দাগ সেটা কি বলো, মিলিমিটারে ওকে দেওয়া আছে। তার মানে এক ঘরের ক্ষুদ্রতম এক ঘরের মান হলো 1 মিলিমিটার। এটা কোন স্কেলের? মূল স্কেলের। এখন এই মূল স্কেলের উপরে মনে করো আমরা আরেকটি স্কেল স্থাপন করলাম, মনে করো এই স্কেল, মূল স্কেলের উপরে একটি স্কেল স্থাপন করলাম। এই স্কেলের যে দাগ কাটাগুলো আছে সেই দাগগুলা হচ্ছে 1 মিলিমিটারের চেয়ে ছোট হবে এই দাগগুলা। তো এই যে উপরের যে স্কেল, এই যে স্কেলটা এটা হলো বাইনারি স্কেল, আর ভিতরে যেটা যে ফার্স্টে যেটা অঙ্কন করছিলাম এটা হলো মূল স্কেল বা প্রধান স্কেল। তুমি শুধু মাথায় রাখবা প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান কত বলো, 1 মিলিমিটার। এখন প্রশ্নটা বোঝার চেষ্টা করো, স্লাইড ক্যালিপাসটির বাইনারি স্কেলের কত ভাগ, মানে এই স্কেলটার কতগুলা দাগ মূল স্কেলের কত ভাগের সমান, মানে কত দাগের সমান, মানে এই স্কেলের কতগুলা দাগ এই স্কেলের কতগুলা দাগের সমান, এটি একটু বের করতে হবে। এখন আসো আমাদের ফার্স্টের যে মিশন, তাহলে আমরা এই যে বাইনারি স্কেল, উপরের যে স্কেলটা বাইনারি স্কেল, এই স্কেলের ভাগ সংখ্যাটাকে বের করে ফেলি। এর জন্য দেখো আমরা একটা সূত্র প্রয়োগ করব, সেই সূত্রটা হলো বিসি সমান এস বাই এন। দেখো এই বিসি হলো বার্নিয়ার ধ্রুবক বা বার্নিয়ার কনস্ট্যান্ট, এস হলো এই যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, আর এন হলো বার্নিয়ারের ভাগ সংখ্যা। আমার যেহেতু এই যে এন এর মানটা বের করতে হবে বার্নিয়ারের ভাগ সংখ্যা, তাহলে দেখো সে আমরা এই লাইনটি এভাবে লিখতে পারি কিনা, এন সমান এস বাই বিসি। জাস্ট এনটা আমরা বিসির জায়গায় নিছি আর বিসিটা জাস্ট এন এর জায়গায় দিয়ে দিছি। এখন আসো যদি আমরা বাইনারির ভাগ সংখ্যা বের করতে চাই তাহলে আমাদের এস লাগবে। এস কত বলো তো, এস হলো 1 মিলিমিটার। প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের মান কত বলো, 1 মিলিমিটার, যেটা দেখো এই উদ্দীপকের মধ্যেও দেওয়া আছে। দেখো যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য হলো 1 মিলিমিটার, এই যে এখানে 1 মিলিমিটার দেওয়া আছে। তাহলে এস কত বলো, 1 মিলিমিটার। এখন দেখো বিসির মানও কিন্তু আমাদের অলরেডি দেওয়া আছে। দেখো সে বিসির মানটা কোনটা, দেখো এই যে 0.005 সেন্টিমিটার দেওয়া আছে। বার্নিয়ার এই যে দেখো বার্নিয়ার ধ্রুবক 0.005, তাহলে বিসি সমান হলো 0.005 সেন্টিমিটার দেওয়া আছে। এই জায়গায় দেখো একটা সমস্যা আছে, এটা হলো মিলিমিটারে, এটা হলো সেন্টিমিটারে। তাহলে আমরা এই মিলিমিটারটাকে এটাকে সেন্টিমিটার বানিয়ে ফেলাই, কারণ একক একই এককে নিয়ে আসতে হবে। তাহলে বলো তো মিলিমিটারকে কিভাবে সেন্টিমিটারে রূপান্তর করে, জাস্ট 10 দিয়ে ভাগ দিয়ে দাও। তো 1কে যদি 10 দিয়ে ভাগ দিও তাহলে কি হয় বলো, 0.1 মিলিমিটারের জায়গায় কি লিখবা, সেন্টিমিটার। এখন তুমি জাস্ট দুম দ্বারা মানগুলো বসাই দাও। এস এর মান কত বলো তো, দেখো এস এর মান হলো 0.1 আর বিসির মান কত বলো, 0.005। এখন তুমি যে কাজটা করবা জাস্ট এটা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে ফেলো। দেখো 0.1 ভাগ যদি দেই 0.005 কত আসে, 20। তাহলে দেখো এখানে আমাদের জাস্ট এন এর মানটা পাইলাম আমরা 20। তাহলে এই যে এখানে যে বাইনারি স্কেলটা নিচ্ছি, এই বাইনারি স্কেলের ভাগ সংখ্যা হলো 20টা দাগ আছে। কয়টা দাগ আছে বলো, 20টা দাগ। এখন এই 20টা দাগ এই মূল স্কেলের কয়টা দাগের সমান, এটা আমাদের বের করতে হবে। ফার্স্টেই বলে নিছি যে মূল স্কেলের যে এক ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার, বাইনারি স্কেলের এক ভাগের দৈর্ঘ্যের চেয়ে সবসময় বেশি হয়। মানে মূল স্কেলের দাগগুলোর মান বড় আর বাইনারি স্কেলের ভাগগুলোর মানগুলো হলো ছোট, এটা একটু মাথায় রাখবা। এখন আসো আমরা যেহেতু এন এর মান অলরেডি কত পেয়ে গেছি বলো, 20 পেয়ে গেছি। এখন দেখো আমরা এই সূত্রটা প্রয়োগ করব। দেখো বাইনারি স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান, এই যে বাইনারি স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মানটা আমরা কোন সূত্রটা বের করতে পারি, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান বিয়োগ, এখানে একটা বিয়োগ হবে, বিয়োগ বার্নিয়ার ধ্রুবক। তাহলে দেখো বাইনারি স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান সমান আমরা কি লিখতে পারি বলো তো, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মানকে আমরা কি দ্বারা প্রকাশ করছি, এস দ্বারা, আর বাইনারি ধ্রুবককে আমরা কি দ্বারা প্রকাশ করছি বলো, বিসি দ্বারা। দেখো আমরা প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান কত জানি বলো, 1 মিলিমিটার, বিয়োগ
বার্নিয়ার কনস্ট্যান্ট দেখো তো, বার্নিয়ার কনস্ট্যান্ট কত দেওয়া আছে অলরেডি, দেখো বার্নিয়ার কনস্ট্যান্ট এই যে এখানে দেওয়া আছে, এই দেখো 0.005 সেন্টিমিটার, এটা সেন্টিমিটারে দেওয়া আছে। তাহলে আমরা দেখো বার্নিয়ার কনস্ট্যান্টের মানটা আচ্ছা লিখে ফেলি। বার্নিয়ার কনস্ট্যান্টের মান হলো 0.005 সেন্টিমিটার। দেখো এটা সেন্টিমিটার একক, এটা মিলিমিটার একক। তাহলে কি করবা, 1 মিলিমিটার লিখে ফেলো, ওইটাকে এই সেন্টিমিটারটাকে আমরা মিলিমিটার বানাই ফেলাই। তাহলে কি হবে, সেন্টিমিটারকে যদি তুমি মিলিমিটারে রূপান্তর করতে চাও তাহলে এই ফাংশনটাকে 10 দ্বারা গুণ করতে হবে, আর 10 দ্বারা যদি গুণ করো তাহলে একটা শূন্য কমে যাবে, তাহলে 0.05 মিলিমিটার। এখন আসো 1 মিলিমিটার থেকে আমরা ওইটা বিয়োগ করে দিই, তাহলে যে মান আসতেছে তা হলো 0.95 মিলিমিটার। তার মানে দেখো, তার মানেটা হলো এই যে বাইনারি স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান, বাইনারি স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান হচ্ছে তোমার 0.95 মিলিমিটার। তাহলে বাইনারি স্কেলের কয়টা ভাগ আছে, আমাদের 20টা ভাগ আছে। তাহলে এক ভাগের মান যদি এত হয় তাহলে 20 ভাগের মান কত, তাহলে আমরা কি লিখতে পারি বলো তো, অতএব 20 ভাগের মান, অতএব বাইনারির মান, এক ঘরের মান যদি এত হয় 20 ঘরের মান কত হবে বলো, 20 গুণন 0. কি বলো 95 ব্রেকেট লাগাও, মিলিমিটার লিখে ফেলো, শূন্য করি, তাহলে যে মান পাই তা হলো 19 মিলিমিটার। কত মিলিমিটার, তার মানে আমরা বাইনারি স্কেলের 20 ঘরের মান পাইলাম কত বলো, 19 মিলিমিটার। আর আমরা কিন্তু এটা জানি, আমরা জানি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান যেন কত, ফার্স্টে বলে নিয়েছিলাম প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান সবসময় কত হয় বলো, 1 মিলিমিটার। কত মিলিমিটার, 1 মিলিমিটার। তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 19 ঘরের মান কত বলতো, এক ঘরের মান যদি 1 মিলিমিটার হয় তাহলে 19 ঘরের মান কত বলো, 19 মিলিমিটার। কত মিলিমিটার, 19 মিলিমিটার। দেখো এই 19 মিলিমিটার কিন্তু বার্নিয়ার 20 ঘরের মান, বার্নিয়ারের 20 ঘরের মান কত বলো, 19 মিলিমিটার। বাট প্রধান স্কেলের 19 ঘরের মান কত বলো, 19 মিলিমিটার। তাহলে কি আমরা বলতে পারি না যে বার্নিয়ারের 20 ঘরের মান হলো প্রধান স্কেলের 19 ঘরের মানের সমান? এটা কিন্তু সূক্ষ্মভাবে বুঝতে হবে, এটা যদি একবার না বোঝো, মাথার উপর দিয়ে যায়, তাহলে কিন্তু কোনোদিনই বোঝানো সম্ভব না। এর জন্য আরেকটু মনোযোগ দাও। মনোযোগটা কি, দেখো বার্নিয়ারের 20 ঘরের মান আমরা কত পাইছি বলো, 19 মিলিমিটার। আর প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান সারা জীবনই কত বলো, 1 মিলিমিটার। তাহলে 19 মিলিমিটার হওয়ার জন্য প্রধান স্কেলের ঘর লাগবে কয়টা বলো, 19টা, কারণ 19 ঘরের মান কি বলো, 19 মিলিমিটার। তাহলে এটার 20 ঘরের মান 19 মিলিমিটার, বাট প্রধান স্কেলের 19 ঘরের মান হলো 19 মিলিমিটার। তার মানে কি আমরা বলতে পারি বার্নিয়ারের 20 ঘর সমান প্রধান স্কেলের 19 ঘর। ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্টে জানাও। আর যারা এতক্ষণ পর্যন্ত ক্লাস দেখতেছো তারা একটা বুড়ো আঙ্গুল মেরে দাও, বুড়ো আঙ্গুল পর্যন্ত লাইক করে ফেলো। আর সোহেল স্যার কিন্তু কোনো পণ্ডিতের জন্য ক্লাস নেয় না। যারা একটা দুর্বল আছো, কম বোঝো, খাতা কলমটা নিয়ে বসবা, তোমাকে ধীরে ধীরে ভেঙে ভেঙে বোঝানো সোহেল স্যারের মূল কাজ। দেখো না, প্রতিটা লাইন ভেঙে ভেঙে ধীরে ধীরে বোঝাচ্ছি। ফাল পায়রা যদি অঙ্ক করাই তাহলে কি তুমি বুঝতে পারবা বলো? তোমাকে ধীরে ধীরে বোঝানো হচ্ছে বলেই তুমি বুঝতে পারতেছো। এর জন্য যারা পণ্ডিত বেশি বোঝো ওদের জন্য কি সোহেল স্যার ক্লাস নেই বলো? যারা ভাই একটু কম বোঝো, দুর্বল, পরীক্ষার সামনে মাথায় উল্টা পাল্টা ধরতেছে, কি করবা? তা ঠান্ডা মাথায় সৃজনশীলগুলো করো, অনেক ভালো করবা ইনশাল্লাহ। চলো ঘ নম্বরে চলে যাই। 7.2 গ্রাম হলে বাক্সের লোহার ভর 2 কেজি হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। দেখি আমরা বাক্সের কথা কি বলা আছে একটু বোঝার চেষ্টা করো। একটি স্লাইড ক্যালিপাসের প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান 1 মিলিমিটার এবং ভার্নিয়ার ধ্রুবক এত, সমান পুরুত্বের, এই খাতাটা ফোকাস করতে হবে, সমান পুরুত্বের ঘনক আকৃতি, ঘনক কথাটা কিন্তু একটু মাথায় রাখবা। একটি লোহার ফাঁপা বাক্সের বাইরের ভিতরের দৈর্ঘ্য দেওয়া আছে L1, বাক্সের বাইরের দৈর্ঘ্য হলো L1 আর ভিতরের দৈর্ঘ্য কি বলো, L2। স্লাইড ক্যালিপাস দিয়ে L1 ও L2 পরিমাপের ক্ষেত্রে প্রধান স্কেল পার্ট যথাক্রমে 80 পাইলো আর হলো 60 পাইলো, এবং সমপাতন দেওয়া আছে 9 ও 6। এইগুলা দিয়ে আমাদের জাস্ট এই বাক্সের লোহার ভর 2 কেজি হবে কিনা এটা বের করতে বলছে। এখানে দুইটা কথা গুরুত্বপূর্ণটা কি দেখো, একটা হলো সমান পুরুত্বের ঘনক আকৃতি। তোমরা জানো ঘনক কোনগুলা, সাধারণত ঘনকটা হচ্ছে এরকম, দেখো যেরকম, দেখো এরকম হচ্ছে ঘনক।
এগুলার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সবসময় সমান হবে। কি বললাম বলো? দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সবসময় কি হবে বলো? সমান হবে। তাহলে দেখো এটা আসলে আমাদের একটু একটু দেখো, এটা বাইরের যে আমাদের ঘনকের যে বাইরের তোমার আয়তন এবং ভিতরের যে আয়তন, এর ভিতরেও যে আয়তন, এই দুটো আমাদের ফার্স্টে বের করতে হবে। এরপর ভিতরের আয়তন আর বাইরের আয়তন যখন আমরা বাদ দিব, মাঝখানে কি পরিমাণ লোহার আয়তন আছে এটা কিন্তু বের করতে পারবো। চলো আমরা ধীরে ধীরে করি। তাহলে আমরা কি শিখলাম? ঘনকটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা কি থাকে বলো? সমান থাকে। লক্ষ্য করো, একটি লোহার ফাঁপা বাক্সের বাহিরের ও ভিতরের দৈর্ঘ্য, বাইরের দৈর্ঘ্য কত বলো? L1, আর ভিতরের দৈর্ঘ্য কত বলো? L2। এখন আমরা এই যে বাহিরের দৈর্ঘ্যটা, যে বাহিরের যে দৈর্ঘ্যটা, এটা আমরা আগে বের করব। দেখো এটা যখন আমরা পরিমাপ করতে যাচ্ছি তখন তোমাকে যে বিষয়টা ফোকাস করতে হবে, লোহার ফাঁপা বাক্সের বাইরের দৈর্ঘ্য হলো তোমার L1। কত? L1। তাই দেওয়া আছে বাক্সের বাইরের দৈর্ঘ্য হচ্ছে L1। এখন এই L1টা দেখো, স্লাইড ক্যালিপার দিয়ে যখন L1 পরিমাপ করতে গেল তখন প্রধান স্কেলের পাঠ কত পাইলো বলো? 80। এবং ভার্নিয়ার সমপাতন পাইছে কত বলো? 9। তাহলে আমরা লোহার ফাঁপা বাক্সের বাইরের দৈর্ঘ্য L1 এখন আমরা নির্ণয় করব। দেখো L1 বের করার জন্য আমরা যে সূত্রটা প্রয়োগ করব তা হলো তোমার L সমান M প্লাস বি গুণন বিসি। এখন দেখো এই L যদি আমরা বের করতে চাই, মানে এটার দৈর্ঘ্যটা যদি বের করতে চাই, তাহলে আমাদের M লাগবে। M কি? প্রধান স্কেল পার্ট। দেখো M হলো প্রধান স্কেল পার্ট। দেখো M এর মান অলরেডি এখানে দেওয়া আছে, কিন্তু প্রধান স্কেল পার্ট কত বলো? 80 মিলিমিটার। তাহলে Mটা লিখবো হলো আমরা 80 মিলিমিটার। বিটা হলো ভার্নিয়ার সমপাতন। দেখো এই 80 মিলিমিটার পরিমাপ করার সময় আমাদের ভার্নিয়ার সমপাতন ছিল কত বলো? 9। তাহলে বি সমান কি লিখবো বলো? 9। আর বিসি, দেখো বিসি হলো ভার্নিয়ার কনস্ট্যান্ট। এই ভার্নিয়ার কনস্ট্যান্ট কিন্তু দেখো অলরেডি দেওয়া আছে 0.005 সেন্টিমিটার। 0.005 সেন্টিমিটার। এখন দেখো এটা হলো মিলিমিটার এককে, এটা হলো কি বলো? সেন্টিমিটার এককে। তাহলে এই মিলিমিটারটাকে আমরা জাস্ট কি কনভার্ট করব? সেন্টিমিটারে কনভার্ট করব। তাহলে মিলিমিটারকে যদি সেন্টিমিটারে কনভার্ট করতে চাই তাহলে আমাদের 10 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে কি হবে বলো? 8 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 8 সেন্টিমিটার। এখন দেখো এটার একক মিলে গেছে। এখন জাস্ট মানগুলো বসাও। তাহলে এম এর মান কত বলো? এম এর মান হলো তাহলে এম এর মান কত বলো? 8 প্লাস বি কত বলো? 9, বিসি কত বলো? 0.005। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 8 প্লাস এটাকে গুণ করলে পাবো 0.045। 8.045। আর এর দৈর্ঘ্যটা পাবো কোন এককে বলো? সেন্টিমিটার এককে। তাহলে আমাদের লোহার ফাঁপা বাক্সের বাইরের দৈর্ঘ্য L1 কত পাইলাম বলো? 8.045 সেন্টিমিটার। তুমি যদি এখানে 8 ক্যাপিটাল L এর পরিবর্তে এই L1ও লিখতে তাহলে কিন্তু অঙ্কটা হইতো। কিন্তু আমি জাস্ট যেহেতু তোমরা এই সূত্র দিয়ে অঙ্ক করে অভ্যস্ত, এর জন্য আমি এই Lটা ব্যবহার করছি, এটা ব্যবহার না করি। আর এটার যে মান ওইটার সেই একই মান। লোহার ফাঁপা বাক্সের ভিতরের দৈর্ঘ্যটা বের করে ফেলি। ভিতরের দৈর্ঘ্য হলো L2। তাহলে সেম সূত্র লেখো, L ইকুয়াল M প্লাস কি বলো? বি গুণন বিসি। দেখো অলরেডি আমাদের M এর মান দেওয়া আছে। দেখো M এর মান কত বলো তো? M এর মান এই যে দেখো এটার জন্য দেওয়া আছে কত? L2 পরিমাপের ক্ষেত্রে প্রধান স্কেল পার্ট যথাক্রমে কত বলো? 60 মিলিমিটার। আগেরটা ছিল দেখো 80 মিলিমিটার ব্যবহার করছি L1 এর জন্য, আর হলো L2 এর মান 60 মিলিমিটার। তাহলে আমরা কি ব্যবহার করবো বলো? M এর মান হলো 60 মিলিমিটার। এটাকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করি, 10 দিয়ে ভাগ করলে কি হয় বলো? 6 সেন্টিমিটার। এখন আসো এই ভার্নিয়ার সমপাতন বি কত? একটু ভার্নিয়ার সমপাতন কত বলো? 6 পাওয়া গেছে। এই 60 মিলিমিটার পরিমাপের সময় ভার্নিয়ার সমপাতন কত পাওয়া গেছে? 6। তাহলে ভার্নিয়ার সমপাতন বি কত বলো? 6। আর বিসির মান তো তোমরা জানোই, বিসির মান হলো 0.005 সেন্টিমিটার। তাহলে জাস্ট এখানে ক্যালকুলেশন করে ফেলো, 6 প্লাস 6 গুণন 0.005। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হয়? 6 গুণন এটার যে মান পাবা তা হলো 6 প্লাস 0.03। তার মানে তাহলে ক্যালকুলেশন করলে যে মানটা পাবা তা হলো 6.03। এককটা কি দিবা বলো? সেন্টিমিটার। এখন আসো আমরা দেখো দুইটা আমরা অলরেডি দৈর্ঘ্য বের করে ফেলছি, ভিতরের দৈর্ঘ্য বের করছি এবং বাইরের দৈর্ঘ্য বের করছি। এখন আমরা বাহিরের ঘনকের বাইরের আয়তন,
এখন দেখো আমরা গণকের বাইরের আয়তন বের করব। দেখো গণকের আয়তনের সূত্র যেন কি পড়ছো তোমরা বলো, এ কিউব। যদি বাহু হয় এ তাহলে এ কিউব লেখছো। যেহেতু এখানে দৈর্ঘ্য ব্যবহার করা হয়েছে, বাইরের দৈর্ঘ্য L1 ব্যবহার করা হয়েছে, তাহলে আমরা কি লিখবো বলো, L1 কিউব। দেখো L1 এর মান কিন্তু অলরেডি আমরা বের করছি, এই যেটা কিন্তু L1 এর মান। দেখো দেখো এটা কিন্তু আমাদের L1 এর মান, এটা হলো L1 এর মান। তাহলে L1 এর মানের জায়গায় জাস্ট ওই মানটা বসাইয়ে দাও। মানটা কত বলো, 8.045। তাহলে এটার উপর কি দিয়ে দেবে বলো, কিউব দিয়ে দাও। মানটা পাবো তা হলো 520.68 সেন্টিমিটার কিউব। তাহলে দেখো গণকের বাইরের আয়তন পেলাম 520.68 সেন্টিমিটার কিউব। এখন চলো গণকের ভিতরের আয়তন আমরা কোন সূত্রটা ব্যবহার করব বলো তো, L2 কিউব। দেখো L2 এর মান আমরা কত পাইছি, 6.03। এটার উপর জাস্ট কিউব দিয়ে দাও। তাহলে কত মান আসে বলো তো দেখি। আমরা যে মানটা পাইতেছি তা হলো 219.256 সেন্টিমিটার কিউব। এখন দেখো আমাদের বাইরের আয়তন থেকে যদি আমরা এই যে ভিতরের আয়তনটা বাদ দিই, বাইরের আয়তন থেকে যদি ভিতরের আয়তনটা বাদ দিই, তাহলে মাঝখানে কতটুকু লোহার আয়তন ওটা আমরা বের করতে পারবো। তাহলে এখন দেখো বাক্সে ব্যবহৃত লোহার আয়তন আমরা কিভাবে বের করবো বলো তো। জাস্ট আমরা এই যে এখানে বাইরের যে আয়তন, এই যে বাইরের যে আয়তন পাইছি আমরা 520.68, এটার থেকে আমরা কোনটা বিয়োগ দিব বলো, ঘনকের ভিতরের আয়তনটা বিয়োগ দিব। তাহলে আমরা ভিতরে কি পরিমাণ লোহার আয়তন সেটা আমরা বের করতে পারবো। 520.68 বিয়োগ হলো 219.256, ব্রেকেট লাগাও, এখানে লিখে ফেলো সেন্টিমিটার কিউব। তাহলে দেখো এটাকে যদি আমরা বিয়োগ দিই, তাহলে আমরা যে মান পাই তা হলো 301.424 সেন্টিমিটার কিউব। তাহলে বাক্সে ব্যবহৃত লোহার আয়তন কত বলো, 301.424 সেন্টিমিটার কিউব। প্রোডাক্ট আমরা পড়ি আবার 1, এখানে হবে ঘন, 1 এর পর এখানে হবে ঘন সেমি। লোহার বর 7.2 গ্রাম হলে বাক্সের লোহার বর 2 কেজি হবে কিনা বিশ্লেষণ করো। তাহলে 1 ঘন সেমি মানে 1 সেন্টিমিটার কিউব, লোহার বর কত বলো, 7.2 গ্রাম। তাহলে এই পয়েন্ট আমাদের লাগবে, 1 সেন্টিমিটার কিউব লোহার বর হলো 7.2 গ্রাম, এটা আমরা লিখে ফেলি। তাহলে দেখো 1 সেন্টিমিটার কিউব লোহার বর অঙ্কের ডাকে কত দেওয়া আছে, 7.2 গ্রাম। 7 পয়েন্ট কত গ্রাম, 2 গ্রাম। তাহলে দেখো বাক্সে ব্যবহৃত লোহার আয়তন আমরা কত পাইছি, 301। তাহলে 301.424 সেন্টিমিটার কিউব লোহার বর কত হবে বলো। জাস্ট 7.2 লেখা এটাকে গুণ লাগাবা এই মান দিয়ে। 301 পয়েন্ট কত বলো, 424 গ্রাম। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি মান পাই দেখো। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা যে মান পাবো তা হলো দেখো 2170.25 গ্রাম। এখন গ্রামকে যদি আমরা কেজিতে নিতে চাই তাহলে এটাকে কত দিয়ে ভাগ দিতে হবে বলো, 1000 দিয়ে ভাগ দিতে হবে। এটাকে যদি 1000 দিয়ে ভাগ দেও জাস্ট কি হবে, দশমিকটা জাস্ট দেখো এই পজিশনে এসে পড়বে, 2.17025 কেজি। আমরা কি করলাম, গ্রামকে কেজিতে কনভার্ট করলাম। কেন কেজিতে কনভার্ট করলাম, কারণ দেখো অঙ্কের ডাকে কিন্তু অলরেডি বলা আছে, দেখো ডাকে কিন্তু আমাদের লোহার বর 2 কেজি দেওয়া আছে। কয় কেজি বলো, 2 কেজি দেওয়া আছে। এর জন্যই আমরা কিন্তু রেজাল্টটাকে কি রূপান্তর করলাম বলো, আমরা রেজাল্টটাকে জাস্ট কেজিতে রূপান্তর করে নিছি। কিসের? তাহলে দেখো ফাইনালি আমরা যে ভরটা পাইছি তা হলো 2.17025 কেজি, যা অঙ্কের ডাকে যে লোহার বর 2 কেজি দেওয়া আছে তার চেয়ে বেশি। তো লাস্টে কি লিখে দিবা, লোহার বর 2 কেজির চেয়ে বেশি হবে।